আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। তো 11+ একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শহীদুল স্যার। আজকে হচ্ছে এসএসসি 2022 সালে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ষষ্ঠ অধ্যায় থেকে অঙ্ক করব। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। এসএসসি 2022, ঠিক আছে। এসএসসি 2022 হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ষষ্ঠ অধ্যায় আজকে হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায়, হচ্ছে আমাদের 2 নম্বর ক্লাস। ওকে, সবাই একটু জয়েন করে ফেলো। সবাই একটু জয়েন করো, ওদেরকে একটু বলে দাও। সবাই একটু জয়েন করে ফেলো। আজকে হচ্ছে আমাদের ক্লাস। তো আমরা করবো হচ্ছে কোন কোন বোর্ড জানি, আমি নিজে অত বের করি নাই, সেটা আরও একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, সবাই একটু মেনশন করে একটু ক্লাসটা শেয়ার করে দাও। সবাই একটু মেনশন করে দাও ক্লাসটা। সবাই একটু সবাইকে শেয়ার করে দাও আর একটু মেনশন করে দাও। এই মিলিত বোর্ড, আচ্ছা বরিশাল আমি লিখি, বরিশাল 2018 লিখে দিই। বরিশাল 2018, এখানে আসলে মিলিত আছে চট্টগ্রাম, বরিশাল। আচ্ছা, সবাই কেমন আছো দেখি আগে, সবাইকে কে আসছো। মিস্টার তানভীর ওয়ালাইকুম আসসালাম। মুক্তা গুপ্তা, আচ্ছা গোপাল হচ্ছে নমস্কার, আজকে ক্লাস করতে পারবো না, কোনো সমস্যা নেই, লাইভ থেকে দেখে নিও পরে। গোপাল নমস্কার। ওকে, তাইফাতুহা ওয়ালাইকুম আসসালাম। পূজা নমস্কার। হ্যাঁ, দিয়া নমস্কার। মিশন দেব, মোহাম্মদ রেসাউদ্দিন। আচ্ছা, তোমরা সবাই বাকিদেরকে একটু মেনশন করে দাও। ঠিক আছে, বাকিদেরকে একটু মেনশন করে দাও। আমরা করবো হচ্ছে এসএসসি 2022 হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ষষ্ঠ অধ্যায় ক্লাস হচ্ছে আজকে 2 নম্বর। আমাদের ষষ্ঠ অধ্যায় কিন্তু আজকে 2 নম্বর ক্লাস। আর বরিশাল বোর্ড 2018 সালে যে অঙ্কটা আসছে ষষ্ঠ অধ্যায় থেকে, সেই অঙ্কটা আমরা আজকে সলভ করবো। জানাতুল মামা জামিন ওয়ালাইকুম আসসালাম। তোমাদের কাজ হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দাও। সবাই একটু শেয়ার করে ক্লাসটা শেয়ার করে দাও। আর হচ্ছে তোমাদের পরিচিত যারা আছে সবাইকে একটু মেনশন করে দাও। মুক্তা গুপ্ত নমস্কার নেবেন। নমস্কার মুক্তা। আচ্ছা, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। হ্যাঁ, ওরে নিয়ে যাও, যা গেল। সাউন্ড করতে আছে। সবাই একটু ক্লাসটা মেনশন করে দিও। ক্লাসটা শেয়ার করে দিও। সবাই একটু শেয়ার করে দিও। হ্যাঁ, আচ্ছা, তো সবাই আগে ম্যাটটা বের করে নাও। রেজাদুল সামি, হ্যাঁ সবাই একটু। প্রিন্স অমি দাস নমস্কার ভাইয়া। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। রেজাউল জান্নাত সামি ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু মেনশন করে দাও। সবাই পরিচিতদের মেনশন করে দাও। আজকে আমরা তোমরা যে ম্যাটটার কথা বলছো, আমি সেই ম্যাটটার কথাই কিন্তু আজকে করব। তোমরা যে ম্যাটটার কথা বলছো আমি কিন্তু সেই ম্যাটটাই করব, ঠিক আছে। আমি কিন্তু অঙ্কটা বের করে নিয়েছি। আচ্ছা, তো সবাই একটু বের করে নাও অঙ্কটা হচ্ছে আব্রাস লিমিটেড। হ্যাঁ, কোম্পানির নাম হচ্ছে আব্রাস লিমিটেড। নিসাবুল ইসলাম সাই ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হামিমা আক্তার রিয়া। ওকে, আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ার ক্লাস, ঠিক আছে। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ার ক্লাস। এইচএসসি 2022 সালে যারা পরীক্ষা দিবে, হ্যাঁ আমাদের কিন্তু সময় হয়ে গেছে। আমরা কিন্তু প্রায় 30 সেকেন্ডের মধ্যে ক্লাসটা শুরু করে দিব। সবাই ভালো করে বইটা যদি বের করো, সবাই ম্যাটটা বের করলে একটু ওকে লিখে দাও। জলদি ঝটপট কমেন্ট করে দাও। যারা বের করে ফেলেছো একটু ঝটপট ওকে লিখে দাও। যারা অঙ্কটা বের করে ফেলেছো ঝটপট ওকে লিখে দাও। যারা অঙ্কটা বের করেছো ঝটপট ওকে লিখে দাও। একটু ঝটপট ওকে লিখে দাও।
সবাই একটু ওকে লিখে দাও, সবাই একটু ওকে লিখে দাও, পরিচিতদের মেনশন দাও, আর ক্লাসটা অবশ্যই শেয়ার করবা, ক্লাসটা অবশ্যই তোমাদের শেয়ার করতে হবে। শেয়ার করো ক্লাসটা, সবাই শেয়ার করো ক্লাসটা, সবাই শেয়ার করো। আচ্ছা, আমি আবার বলতেছি, এইচএসসি 2022 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে ষষ্ঠ অধ্যায়ে ক্লাস নাম্বার 2, আমরা ষষ্ঠ অধ্যায়ে আরও একটা ক্লাস করেছিলাম, সেটা ইউটিউব চ্যানেলে আছে। আজকে হচ্ছে আমরা 2 নম্বর ক্লাস করবো, সেটা হচ্ছে আমরা বরিশাল বোর্ড, বরিশালের সাথে আরও বোর্ড ছিল, সেই বোর্ডগুলোর নাম আমার এখন এখানে মনে নেই, এখানে দেওয়া নেই আসলে। রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম 2018 সালের সমন্বিত বোর্ড আর কি। ওকে, আরিফুল ইসলাম ইফাত, হ্যাঁ, ফারিস্তা আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। আরিফুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, রাফসান, হ্যাঁ, সবাই কি ওকে? সবাই একটু ওকে লিখে দাও, আমি ক্লাসটা শুরু করে দেবো, আর দেরি করা যাবে না, সবাই একটু ওকে লিখে দাও, ক্লাসটা শুরু করে দেবো। আচ্ছা, তো আমি দেখি কী দেখাও আছে এখানে। এটা হচ্ছে টেস্ট পেপার, এখানে তোমাদের এটা হচ্ছে পাঞ্জেরি টেস্ট পেপার। হ্যাঁ, এখানে প্রশ্নটা শুধু দেওয়া আছে, সবাই একটু লক্ষ্য করো ভালো করে। কি বলছে? আবরাজ লিমিটেড, আবরাজ লিমিটেড, ঠিক আছে, খেয়াল করো। এখানে আসলে ও বাবুটা এখানে আছে, তো কোন সময় পিসিটিসি ব্যাঙ্গালা কোনো শিওর নেই। আচ্ছা, আবরাজ লিমিটেডের 2017 সালের ডিসেম্বর 31 তারিখে আর্থিক অবস্থা বিবরণী নিম্নে প্রদত্ত হলো। তো এখানে দেখো দায় ও মূলধন সমূহ দেওয়া আছে আর সম্পদ সমূহ দেওয়া আছে, কথা বুঝছো? তার মধ্যে হচ্ছে এখানে তোমার সম্পদ, কিছু সম্পদ দেওয়া আছে, কিছু দায় দেওয়া আছে। তো অন্যান্য তথ্যাবলী দেখো, অন্যান্য তথ্যাবলী দেখো, মোট বিক্রয় 9 লাখ টাকা, যার মধ্যে 60% ধারে, 60% এখানে ধারে দেওয়া আছে। মোট বিক্রয় 9 লাখ টাকা, যার মধ্যে 60% ধারে। আচ্ছা, বিক্রিত পণ্যের ব্যয় 5,30,000 টাকা এবং পরিচালন ব্যয় হচ্ছে 42,000 টাকা। কোম্পানি 25% হারে আয়কর প্রদান করা হয়, ঠিক আছে, কোম্পানি 25% হারে আয়কর প্রদান করে। আচ্ছা, কোম্পানি হচ্ছে 25% হারে আয়কর প্রদান করে। আচ্ছা, তাহলে খেয়াল করো এখানে কি আছে ম্যাটটাতে, আমরা পড়তেছি। তো প্রথমে বলছে ক নাম্বার বলছে মৌলিক সম্পদের পরিমাণ নির্ণয় করো। প্রথমে কি বলছে? মৌলিক সম্পদের পরিমাণ নির্ণয় করো। তুমি যে বই বের করো কোনো সমস্যা নেই। ক নাম্বার দেখো, এই ওরে নিয়ে যাও। ক নাম্বার বলতেছে হচ্ছে মৌলিক সম্পদের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, তাহলে দেখো আমি মৌলিক সম্পদটা একটু ভালো করে বুঝিয়ে দিব, সবাই লক্ষ্য করো। মৌলিক সম্পদ, মৌলিক সম্পদের পরিমাণ। ওকে, মৌলিক সম্পদের পরিমাণ। আচ্ছা, তোমরা গড় বানিয়ে নিবা, বিবরণ টাকা টাকা। তো মৌলিক সম্পদ নিয়ে আমি কথা বলতেছি, সবাই ভালো করে লক্ষ্য করো মৌলিক সম্পদটা জিনিসটা কি। আচ্ছা, মৌলিক সম্পদ হচ্ছে মৌলিক সম্পদ, অবাস্তব সম্পদ অথবা ভুয়া সম্পদ, কথা বুঝছো? মৌলিক, অবাস্তব, ভুয়া। মৌলিক সম্পদ, অবাস্তব সম্পদ অথবা ভুয়া সম্পদ, তিনটা একই কথা। এই সম্পদটা জিনিসটা কি বা কাকে বলে, ঠিক আছে? শোনো, আমরা জানি যে সম্পদ অনেক ধরনের হয়ে থাকে, তার মধ্যে একটা মৌলিক সম্পদ। এই মৌলিক সম্পদটা কোন সম্পদ? মনে রাখবা, যেই সম্পদের জন্য আমরা অর্থ ব্যয় করে থাকি, কি করতে পারি? আমরা অবশ্যই এই সম্পদের জন্য অর্থ ব্যয় করে থাকি, কথা বুঝতে পারতেছ? কিন্তু এটা কখনোই, এটার কোনো বাজার মূল্য নেই। আমরা চাইলে কোনো ব্যক্তির কাছে সম্পদ হিসাবে এটা বিক্রি করতে পারবো না, কথা কি বুঝতে পারছো? আমরা চাইলে এটা কোনো ব্যক্তির কাছে সম্পদ হিসাবে বিক্রি করতে পারবো না, এবং এটার কোনো বাজার মূল্য নাই। কিন্তু আমাদের প্রতিষ্ঠানে এটাকে সম্পদ হিসাবে ধরতে হবে। কারণ কি? কারণ হচ্ছে আমরা কোনো সম্পদ অথবা কোনো মূলধন অর্জন করতে গিয়ে আমরা এই টাকাটা খরচ করি, ঠিক আছে? যেমন দেখো, আমি একটা উদাহরণ দেই। মনে করো আমরা শেয়ার বিলি করতে গিয়ে আমরা অবলেখকের দোস্তরি অথবা কমিশন দিই, ঠিক আছে? তো শেয়ার বিলি করতে গিয়ে যদি আমরা অবলেখকের দোস্তরি অথবা কমিশন দেই, এই টাকাটা কিন্তু আমাদের মূলধন জাতীয় ব্যয়। কেন মূলধন জাতীয় ব্যয়? কারণ আমাদের মূলধন সংগ্রহের ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যয় হয়েছে। তো তোমরা 9, 10-এ কিন্তু ভালো করে পড়ছো যে মূলধন জাতীয় ব্যয় কোনগুলো বের করো। তো মূলধন জাতীয় ব্যয়গুলো তোমরা কিন্তু বের করছো, মানে সম্পদ যেগুলো সেগুলো কিন্তু মূলধন জাতীয় ব্যয় আসছে, কথা বুঝছো? তো একটা কথা হচ্ছে, মূলধন জাতীয় যদি কোনো ব্যয় হয় সেটাকে সরাসরি খরচ দেখানো যায় না, সেটাকে অবাস্তব সম্পদ হিসেবে ধরে নিতে হয়। হ্যাঁ, তখন সেটাকে আমরা অবাস্তব সম্পদ হিসেবে ধরে নিব, এবং এই অবাস্তব সম্পদটাকে আমরা বছরের পর বছর এটাকে অবলোপন করতে করতে একটা সময় আমরা খরচ হিসেবে বেনিশ করে দেব, কথা কি বুঝছো? তো এই যে খরচটা, এই যে আমরা খরচটা করলাম, এই খরচ কিন্তু কখনোই আমাদের সম্পদে পরিণত হবে না। কিন্তু যেহেতু এটা মূলধন জাতীয় ব্যয়, সেই কারণে আমরা এটাকে একটা
সম্পদ বলে গণ্য করতে হবে। কি সম্পদ? যে সম্পদের কোনো আর্থিক বাজার মূল্য নেই, কিন্তু এটা হচ্ছে একটা অলিক অথবা অবাস্তব অথবা ভুয়া সম্পদ। সবাইকে বুঝতে পেরেছো? তো এখন এখানে বলছে যে অবাস্তব সম্পদের ক নাম্বার বলছে অলিক সম্পদের পরিমাণ নির্ণয় করো। আমার শীটটা যারা পাইছো এদের মধ্যে কিন্তু এই অবাস্তব সম্পদের পরিমাণ দেওয়া আছে যে কোন কোনগুলো অবাস্তব সম্পদ। আচ্ছা ঠিক আছে, আমি বই থেকে বের করে দেখো। প্রথমে আমরা সম্পদের দিকে লক্ষ্য করে দেখো, নগদ তহবিল কি অবাস্তব সম্পদ? না, নগদ তহবিল অবশ্যই বাস্তব সম্পদ। আসবাবপত্র বাস্তব সম্পদ। 3 নম্বরে দেখো বলছে অবলেখকের দোস্তরি। অবলেখকের দোস্তরি অবশ্যই একটা অবাস্তব সম্পদ। তাহলে আমাদের ক আসবে কি? অবলেখকের দোস্তরি। কারণ এই অবলেখকের দোস্তরি আমরা কখন দেই? যখন শেয়ার কোনো ব্যক্তি বিলি করে দেয় বা বিলিকৃত কাজে সহায়তা করে, যে ব্যক্তিটা আমরা রাখি তাকে বলা হয় অবলেখক। ঠিক আছে? তো অবলেখকের দোস্তরি অথবা কমিশন একই কথা, দুইটা সেম মিনিং। তো আমরা যখন তাকে শেয়ার বিলি করার বিনিময়ে যে টাকাটা আমরা তাদেরকে প্রদান করি, সেই জন্য কিন্তু আমরা এই টাকা প্রদানের কারণে কিন্তু আমরা কিছুই পাবো না। বুঝতে পারতেছ? সেই জন্য এটা যেহেতু একটা মূলধন জাতীয় ব্যয়, সেই জন্য এই টাকাটাকে আমরা কি করব? এটা একটা সম্পদ ধরতে হবে। কি সম্পদ? এটা হচ্ছে অবাস্তব অথবা ভুয়া সম্পদ। তার মানে আমরা কি বুঝলাম? যে সম্পদের আর্থিক কোনো বাজার মূল্য নেই, কিন্তু এই সম্পদটা তৈরি হয়েছে কোনো মূলধন জাতীয় ব্যয় থেকে, তাকে বলা হয় অবাস্তব বা অলিক সম্পদ। তাহলে অবলেখকের দোস্তরি কত টাকা দেওয়া আছে? 35,000 টাকা। তো আমরা একটা পেলাম। তারপর আমরা নিচে যাচ্ছি, দেখো মোটর গাড়ি তো অবশ্যই একটা বাস্তব সম্পদ এবং এটা স্থায়ী সম্পদ। মজুত পণ্য অবশ্যই একটা বাস্তব সম্পদ। প্রাপ্য হিসাবে অবশ্যই একটা বাস্তব সম্পদ। তারপরে আসছে হচ্ছে প্রাথমিক খরচাবলী, এটাও একটা অবাস্তব সম্পদ। আমরা এখন এখানে এটা বুঝিয়ে দিব। প্রাথমিক খরচাবলী আচ্ছা, প্রাথমিক খরচাবলী কত টাকা? 42,500 টাকা। 42,500। ডিস্টার্ব কথা আছে, সাউন্ড কথা আছে, নিয়ে যাও। প্রাথমিক খরচাবলী হচ্ছে 42,500 টাকা। এখন কথা হচ্ছে প্রাথমিক খরচাবলীটা কেন অবাস্তব সম্পদ? দেখো, ওর জোর করে এখান থেকে নিয়ে যাও ওর রুমে। আমরা যখন আমি বোঝানোর সময় ওর দিকে চোখ যেতেছে, যদি পড়ে যাই আবার ওই রুমে যাই, খেলো, যাও। আচ্ছা খেয়াল করো সবাই, আমরা যখন প্রাথমিক খরচ জিনিসটা কি? যখন দেখো আমরা যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান শুরু করি অথবা আমরা যখন কোনো কোম্পানি গঠন করি, তখন কিছু কিছু ক্ষেত্রে কিছু ব্যয় হয়, কিছু কাগজপত্র, কিছু দলিলপত্র দিয়ে কিছু ব্যয় হয়ে যায়, যে ব্যয়ের কোনো হিসাব থাকে না। ঠিক আছে? যে ব্যয় আমার ভবিষ্যতে কখনো এটা সম্পদে পরিণত হবে না। এই যে কিছু খরচ, এই খরচকে বলা হয় প্রাথমিক খরচাবলী। আমরা কিন্তু চাইলে অবলেখকের দোস্তরিকেও প্রাথমিক খরচাবলী হিসাবে অন্তর্ভুক্ত করতে পারবো। তো প্রাথমিক খরচাবলী কোনগুলা? যে সকল অবাস্তব সম্পদ, ভুয়া সম্পদ, ওইগুলাকেই প্রাথমিক খরচাবলী বলে গণ্য করা হয়। কথা কি বুঝছো? তোমরা তো শেয়ার অঙ্কতে অবশ্যই পাইছো যে অবলেখকের কমিশন প্রাথমিক খরচ হিসাবে গণ্য করতে হবে। তাহলে কি প্রাথমিক খরচ একটা অবাস্তব সম্পদ। তাহলে এখানে কত হইল? 35,000 প্লাস হচ্ছে 42,500, তাহলে আমাদের 77,500 টাকা। খেয়াল করো, যাদের উত্তর আছে সামনে দেখো তো একটু মিলছে কিনা। আমার সামনে তো উত্তর নেই, মানে এই প্রশ্ন আমার একদম পুরোপুরি টেস্ট পেপার এখানে দেওয়া আছে। আচ্ছা, এখন এই যে আমাদের 77,500 টাকা আসছে, এটা কে কে বুঝছো? এবং এটা তোমরা, আমি যে বললাম ভুয়া সম্পদ বা ভুয়া সম্পদ বা অবাস্তব সম্পদ বা অলিক সম্পদ জিনিসটা কি, সবাই যদি বুঝে থাকো একটু ক্লিয়ার লিখে দাও। সবাই বুঝে থাকলে একটু ক্লিয়ার লিখে দাও। জলদি। সবাই বুঝে থাকলে একটু ক্লিয়ার লিখে দাও। ভাইয়া অনেক ব্যস্ততার মাধ্যমে আমাদের ফ্রিতে ক্লাস দেওয়ার জন্য। আচ্ছা, সবাই বুঝে থাকলে একটু ক্লিয়ার লিখে দাও। ধন্যবাদ। সবাই বুঝে থাকলে একটু ক্লিয়ার লিখে দাও, জলদি একটু ক্লিয়ার লিখে দাও। সবাই একটু ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, নিসাবুল ইসলাম জিসাদ সাই ভাইয়া অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের ফ্রিতে ক্লাস দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া। আসলে আমি খুব ব্যস্ততার মধ্যে ক্লাস নিই, কিন্তু সবচেয়ে বেশি খারাপ লাগে আসলে আমার অফলাইনে বেচ যারা আমার কাছে পড়ে, হ্যাঁ, তাদের যে স্যালারি তোমরা শুনলে আসলে অনেকে বিশ্বাস করবে না। তাদের অনেক হাই স্যালারি। নারায়ণগঞ্জে মনে হয় আমি সবচেয়ে বেশি স্যালারি নেই, কারণ আমি যেভাবে পড়াই আসলে এভাবে সব জায়গায় পড়ানো যায় না, সব জায়গায় ওরা পায় না। আমার কাছে হাই স্যালারি দিয়ে পড়ে, কারণ আমি কষ্ট করে পড়াই।
এখন তোমাদের এত কষ্ট করে সময় বের করে তোমাদের ক্লাস দেই, তোমরা কিন্তু সেই পরিমাণ স্টুডেন্টস কিন্তু লাইভে নেই। আচ্ছা যাই হোক, তোমরা রেগুলার কয়েকজন স্টুডেন্টস আছো, তাদের ভালোবাসার জন্য হলো, তাদেরকে আমার ভালো লাগে বলে হলো কিন্তু আমি লাইভ ক্লাসটা কন্টিনিউ করব। তবে তোমাদের কথা হচ্ছে তোমরা অবশ্যই চেষ্টা করবা আমাদের লাইভে কীভাবে স্টুডেন্টস পারে, কীভাবে বেশি করে হোমওয়ার্ক জমা দেওয়া যায়। কারণ তোমরা কিন্তু শুধুমাত্র ইন্টারমিডিয়েট পড়বে এরকম না, আমার কিন্তু বিবিএ তো কোর্স আছে। কথা কি বুঝতে পেরেছো? যদি ক্লাস ভালো লাগে অবশ্যই বিবিএ এমবিএ তো আমার কাছে তোমরা পড়তে পারবে। আচ্ছা, সবাই ক্লিয়ার বলতেছে, সবাই ক্লিয়ার বলতেছে, শুধু মুক্তাগুপ্ত বলতেছে স্যার আরেকটু বুঝিয়ে দেন। আরেকটু আমি বুঝিয়ে দিই, ভালো করে লক্ষ্য করো। এই অলিক অথবা অবাস্তব সম্পদ কোনগুলা? মনে করো তুমি একটা জিনিস খরচ করছো, মনে করো তুমি একটা জিনিস খরচ করলা, কিন্তু এই খরচের বিনিময়ে প্রত্যক্ষ তুমি দেখাশোনার মাঝখানে কিন্তু কোনো সম্পদ পাও নাই। কী পাও নাই? কোনো সম্পদ পাও নাই। কিন্তু এই যে খরচটা করলা, এটা তুমি মূলধন জাতীয় খরচ করলা। কথা বুঝছো? তো মূলধন জাতীয় খরচ করলা কিন্তু কোনো সম্পদ পাও নাই। আসলে যদি আমি একটা আসবাবপত্র কিনি, এটা কিন্তু একটা মূলধন জাতীয় খরচ। কারণ আমরা জানি মূলধন জাতীয় খরচ কোনগুলা? যে সকল খরচ করলে আমরা একাধিক বছরের সেই সুবিধা ভোগ করতে পারবো, সেগুলো খরচ বলা হয় মূলধন জাতীয় খরচ। কিন্তু তুমি দেখো, এই যে তুমি মূলধনের মানে অ্যারেঞ্জ করার জন্য কিছু খরচ করলা, বা ব্যবসা প্রতিষ্ঠান মানে জোগাড় করার জন্য অনেক কিছু খরচ করলা, এই খরচের বিনিময়ে কোনো সম্পদ অর্জন হয় নাই। এই যে সেটাকে বলা হয় হচ্ছে অবাস্তব অথবা ভুয়া অথবা অলিক সম্পদ। যে খরচটা অবশ্যই মূলধন জাতীয় হয়েছে কিন্তু কোনো সম্পদ অর্জন হয় নাই, তাকে বলা হয় ভুয়া অথবা অলিক অথবা অবাস্তব সম্পদ। কথা কি বুঝছো? আবার মনে করো, দেখো আমি বিজ্ঞাপনের জন্য খরচ করছি, এটা কিন্তু মূলধন জাতীয় খরচ না, এটা কিন্তু মুনাফা জাতীয় খরচ। এটারে আবার তুমি মনে করো না স্যার বিজ্ঞাপনে তো একটা খরচ করলাম, এটা তো কোনো সম্পদে পরিণত হয়নি। হ্যাঁ, এটা কিন্তু কি জাতীয় খরচ? মূলধন জাতীয় খরচ কিন্তু না, এটা কিন্তু মুনাফা জাতীয় খরচ। কারণ বিজ্ঞাপন কিন্তু তুমি বছরে একাধিকবার দিবা, ঠিক আছে, অ্যাভেলেবেল করে বিজ্ঞাপন দিবা। সেই জন্য বিজ্ঞাপন খরচ বা অন্য বেতন খরচের সাথে কিন্তু এই অবাস্তব সম্পদের কোনো সম্পর্ক নেই। কথা বুঝছো? যে সকল মূলধন জাতীয় ব্যয় হয়েছে কিন্তু তার বিপরীতে আমি কোনো সম্পদ অর্জন করতে পারি নাই, তাকে বলা হয় অবাস্তব অথবা ভুয়া সম্পদ। আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা বাবা ওই রুমে যাও, ওই রুমে যাও বাবা, ওই রুমে যাও, পড়াচ্ছি, যাও যাও। আচ্ছা, তাহলে ক নাম্বার কিন্তু আমাদের শেষ, মিলে গেছে মনে হয়। ক নাম্বার বলতেছে চলতি অনুপাত ও কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা খেয়াল করো, চলতি অনুপাত আমরা কিন্তু করছিলাম। খ নাম্বার দুইটা জিনিস চাইছি, তাহলে এখানে দেখো আমরা প্রথমে বলতেছি চলতি অনুপাত। চলতি অনুপাত, চলতি অনুপাত হচ্ছে আমাদের সূত্র হচ্ছে, আমরা লিখে নিব সরাসরি। এখানে হচ্ছে চলতি সম্পদ, অথবা তোমরা মোট চলতি সম্পদ দিতে পারো, ঠিক আছে। চলতি সম্পদ আর হচ্ছে এখানে চলতি দায়। চলতি দায়, ছেলের আজকে ডিস্টার্ব করতেছে, জানি না কি হবে। আচ্ছা, তো চলতি সম্পদ চলতি দায় কিন্তু আমাদের এখানে ব্যালেন্সের সরাসরি দেওয়া নেই, সেই জন্য আমাদের কি করতে হবে? একটু বের করে নিতে হবে। তো আমরা এখন এখানে বের করার জন্য এখানে স্টার মার্ক ইউজ করব, যাতে আমাদের সুবিধা হয়। আমরা প্রথমে কী করব? চলতি সম্পদটা বের করে নিব। তাহলে এখানে আমি কী লিখব? চলতি সম্পদ। তো চলতি সম্পদ কোনগুলা? আমরা কিন্তু জানি যে সকল সম্পদগুলা বছরের মধ্যে একাধিক এর পরিমাণ ওঠানামা করে অথবা বাড়ে অথবা কমে, সেগুলোকে চলতি সম্পদ বলা হয়। তাহলে দেখো, নগদ তহবিল অবশ্যই একটা চলতি সম্পদ। তাহলে নগদ, এখানে আমি লিখব নগদ, তারপর হচ্ছে প্লাস, আমি একটু কমই লিখতেছি, অবলেখক স্তরীয় অবাস্তব সম্পদ, বয় সম্পদ, মজুদ পণ্য, দেখো চলতি সম্পদ। তাহলে এখানে আসবে মজুদ পণ্য, ঠিক আছে, প্লাস হচ্ছে আর কি আছে? প্রাপ্য হিসাব আছে, ঠিক আছে। মনে রাখবা, যেগুলো অবাস্তব সম্পদ সেগুলো অন্য কোনো সম্পদে যাবে না, এটা শুধুমাত্র অবাস্তব সম্পদ। তাহলে এই তিনটাই কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে আমি দেখি রেমেলের নিচে আর কিছু আছে কিনা, আর কিছুই নেই। তাহলে এখন হচ্ছে আমাদের নগদ হচ্ছে 1,45,000, প্রাপ্য 2,25,000, আর হচ্ছে মজুদ পণ্য 70,000। তাহলে নগদ হচ্ছে 1,45,000, 1,45,000, মজুদ পণ্য হচ্ছে 70,000, আর প্রাপ্য হচ্ছে 2,25,000, ঠিক আছে। এই যে দেখো, তাহলে কিন্তু আমাদের চলতি সম্পদটা বের হয়ে যাবে। আমি কিন্তু তোমাদেরকে সবসময় বলি, আমি যেভাবে করব সেভাবে তোমরা করার চেষ্টা করবা, তাহলে কিন্তু তোমাদের উত্তরটা সুন্দর করে মিলে যাবে, মানে তোমরা খুব সহজে করতে পারবা। আগে সূত্রটা লিখে রাখছি, গ্যাপ রেখেছি, মান বের করে বসায় মানটা বের করে দিব। স্যাররা দেখবো যে না, একটা সুন্দর একটা সিস্টেম আছে, ফরম্যাট আছে। এখন তুমি এখানে স্টার চিহ্ন না দিয়ে এখানে তুমি গণনা লিখতে পারো, ঠিক আছে, অথবা তুমি এইভাবে গণনা লিখে
তারপরে করতে পারো, গণনা দিয়ে করতে পারো। তাহলে সেটা হচ্ছে কি তুমি গণনা করে বের করলা। তাহলে নগদ সম্পদ কত? 1,45,000 প্লাস হচ্ছে মজুদ পণ্য হচ্ছে 70,000। দেখো একটু ভুল হলে মনে রাখো, এখানে ক্যালকুলেশনটা আসলে এখানে আমার সামনে গ্লাস তো অনেক সময় ভুল হয়ে যায়। তো 4,40,000 টাকা। তাহলে আমাদের এখানে কত আসছে? চলতি সম্পদ হচ্ছে 4,40,000 টাকা। সবাই একটু চেক করো, সমস্যা হলে একটু বইলো, ঠিক আছে? ভুল তো মানুষেরই হবে, হ্যাঁ। আর আমি কিন্তু সব পারি এরকম কিন্তু না, অ্যাকাউন্টিংয়ের আসলে আমি কিছুই পারি না। তোমরা কিন্তু মনে করো না যে আমি অ্যাকাউন্টিংয়ে অনেক বড় একটা ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট। আসলে এক সমুদ্র পরিমাণ যে অ্যাকাউন্টিং আছে তার মধ্যে এক ফোঁটা আমি কিছু জানি, এতটুকু থেকে আমি তোমাদেরকে শিখাইতেছি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের কি করতে হবে? চলতি দায় বের করতে হবে। কারণ হচ্ছে এখান থেকে চলতি সম্পদ, চলতি দায় আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখন কি বের করব? চলতি দায়। তো চলতি দায় নিয়ে আমি গত ক্লাসে কথা বলছি। আসলে এই অঙ্কটা আমরা গত ক্লাসে করছি, এখন মানে নতুন কিছু আসছে থেকে তোমরা কিন্তু বলছো, এই জন্য বুঝাই দিলাম। এখন কথা হচ্ছে চলতি দায়। দেখো প্রথমে বলতেছে প্রদেয় হিসাব, প্রদেয় নোট, ব্যাংক জমা অতিরিক্ত, বকেয়া মজুরি। এই চারটাই হচ্ছে চলতি দায়। পরবর্তী যে দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী দায় এবং হচ্ছে বিনিয়োগ। তাহলে আমি কী পাইলাম? প্রদেয় হিসাব, হ্যাঁ, প্রদেয় নোট। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি, আমার কাছে কিন্তু চলতি দায় আর চলতি সম্পদের একটা হিউজ শিট আছে। তোমরা যদি চলতি সম্পদ, চলতি দায় অথবা স্থায়ী সম্পদ, স্থায়ী দায় যদি দীর্ঘমেয়াদী মানে তোমাদের যদি না থাকে চার্ট, আমার কাছে কিন্তু PDF ফাইল আছে বা শিট আছে, তোমরা চাইলে কিন্তু আমি দিয়ে দিতে পারবো, তোমাদের অনেক সুবিধা হবে, সম্পদ দায়গুলো ভালো করে চিনতে পারবা। যদি তোমাদের লাগে তাহলে অবশ্যই লিখে দাও। হ্যাঁ, সবাই যার যা লাগবে একটু কমেন্ট করে দেখি তো কার কার লাগবে, সবাই একটু কমেন্ট করে দাও, যার যা লাগবে একটু কমেন্ট করে দাও। আচ্ছা, এখানে হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংক জমা অতিরিক্ত প্লাস হচ্ছে কি আছে আরেকটা? বকেয়া মজুরি আছে। আচ্ছা, বকেয়া মজুরি, সরি মজুরি বানানটা বলেছি। আচ্ছা, যাই হোক, বকেয়া মজুরি। ওকে, যার যা লাগবে একটু কমেন্টে লিখে দাও। আমার এখানে কিন্তু বললাম যে আমার কাছে চলতি সম্পদ, চলতি দায়, স্থায়ী সম্পদের সব ধরনের শিট আছে। মানে সম্পদ দায় আলাদা করে চিনতে চাইলে শিট আছে, ব্যাখ্যা সহ আছে। তোমরা যদি লাগে আমাকে বইলো, শিট দিয়ে দিব। তাহলে আমি এখন টাকাটা বসি। প্রদেয় 1,90,000, 78, 65, 23। আচ্ছা, আমি একটু মুখস্থ করে বলছি। 1,90,000, হ্যাঁ, তারপর হচ্ছে 78 মনে হয়, তারপর হচ্ছে 65, তারপর হচ্ছে 23। সবাই একটু খেয়াল করো, আমি আবার দেখতেছি, এটা হচ্ছে আমাদের চলতি দায়। হ্যাঁ, তাহলে সবাই একটু ভালো করে লক্ষ্য করো এখানে কত আমাদের সব কিছু ঠিক আছে কিনা। তো আমাদের এখানে 4,40,000 হয়েছে, আর ওইখানে কত হয় দেখো তো একটু, সবাই একটু লক্ষ্য করো। হ্যাঁ, যাদের লাগবে অবশ্যই আমাকে বলবা, আমি তোমাদেরকে আগে শিটের পিক দিব। যদি মনে করো তোমাদের লাগবে, আমি অবশ্যই তোমাদেরকে শিটটা দিব। 4,78,000 প্লাস হচ্ছে 65,000 প্লাস হচ্ছে 23,000। আর তোমরা আমার পেজে অথবা আমার চ্যানেলে থাকলে কিন্তু তোমাদের লস নেই, কারণ আমার পেজ এবং চ্যানেলে কিন্তু 3,56,000 টাকা হয়েছে। আচ্ছা, আমার চ্যানেলে এবং পেজে কিন্তু BBA পর্যন্ত, MBA পর্যন্ত তোমরা ক্লাস পাইবা এবং খুব আমার এখানে কত 3,56,000 টাকা সব ধরনের ক্লাস পাইবা। তো আমার পেজে থাকা হচ্ছে তোমাদের জন্য ভালো, ঠিক আছে? কারণ এখানে তো যদি ভালো পড়া হয়, তুমি যদি এসে কিছু শিখতে পারো, অবশ্যই থাকার চেষ্টা করবা। আচ্ছা, হ্যাঁ, সবারই লাগবে আমি দেখতেছি। গোপাল দাস, আমার লাগবে। মানিক, হ্যাঁ দেন ভাইয়া, আমার লাগবে। আচ্ছা, আমি সবাইকে ইনশাল্লাহ দিয়ে দিব লাইভ ক্লাসের পরে। আমি তোমাদেরকে শিটটা একটু দেবো, মানে চলতি সময় চলতি দায়গুলো চিনতে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, দেখো আমাদের খ নম্বরে প্রথম বলছে চলতি অনুপাত। চলতি অনুপাত বলতে আমাদের একটা চলতি সম্পদ বাই চলতি দায়, এটা হচ্ছে আমাদের সূত্র, আমরা গত ক্লাসে করেছি। এখন কথা হচ্ছে চলতি সম্পদ, চলতি দায় কিন্তু আমি সরাসরি বসাতে পারবো না, কারণ এখানে একসাথে উত্তর দেওয়া নাই। যদি প্রশ্নতে দেওয়া থাকতো আমি বসায় অঙ্কটা করে ফেলতে পারতাম। সেই জন্য আমি কী করলাম, গণনা অথবা স্টার চিহ্ন দিয়ে আমি চলতি সম্পদ এবং চলতি দায় বের করে নিচ্ছি। এখন আমি কাজটা করে ফেলবো। তাহলে চলতি সম্পদ হচ্ছে 4,40,000 আর চলতি দায় হচ্ছে 3,56,000। 3,56,000। তাহলে আমাদের এখানে একটা অনুপাত বের হবে, অনুপাতটা আমি বের করতেছি। সবাই একটু দেখো তো ঠিক আছে কিনা। 4,40,000 ভাগ হচ্ছে 3,56,000। তোমাদের একটা মূল্যবান কথা আমি বলে দেই, সবসময় মনে রাখবা। আসলে মূল্যবান কথাটা হচ্ছে কি জানো নি, 3,56,000। এই ম্যাথটা কিন্তু যারা টিচার আছে সবাই কিন্তু পারবে। কারণ কি,
আচ্ছা 1.235, আচ্ছা 1.24 দিয়ে দিলাম অনুপাত 1। শোনো, এরকম ম্যাথ সব টিচারই পারবে, কথা কি বুঝছো? এখন কথা হচ্ছে ভাইয়া, কে তোমাকে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে বুঝিয়ে তোমাকে বুঝাইতে পারে, যে তোমাকে বুঝাইতে সক্ষম, তুমি যার কাছে বুঝো সে হচ্ছে তোমার জন্য পারফেক্ট টিচার, কথা কি বুঝছো? আমার থেকে শতগুণে অনেক ভালো টিচার আছে, হ্যাঁ তুমি বাজারে দেখবা আমার থেকে অনেক ভালো টিচার আছে। আবার বললো না যে আমি সবচেয়ে ভালো টিচার, আমি মনে করো মানে সবচেয়ে খারাপ টিচার, এরকম মনে করো। তো মেইন কথা হচ্ছে তোমাকে যে একদম বেসিক থেকে ধরে তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারে এবং তোমাকে বুঝাইতে পারে, সে হচ্ছে তোমার জন্য পারফেক্ট টিচার। এখন সে গোল্ডেন A+ পাক অথবা সে A- পাক, সেটা তোমার বিষয় না, কথা বুঝছো? অনেকে কিন্তু দেখো নিজের রেজাল্ট অনেক ভালো কিন্তু একটা মানুষকে বুঝাইতে পারে না, কথা কি বুঝছো? তো সেই জন্য বলছি সবসময় ভালো একটা টিচার খুঁজে তোমরা কিন্তু পড়ার চেষ্টা করবে। তাহলে আমাদের 1.24 হয়েছে, আমরা কিন্তু ক্ষয়ের রিকোয়ারমেন্ট আমরা 2 নম্বর পর্যন্ত করে ফেলেছি। আচ্ছা, তো সবাই কিন্তু এতটুকু ক্লিয়ার। তাহলে আমরা এখন কি করব? ক্ষয়ের 2 নম্বর করব, ঠিক আছে? তাহলে আমরা ক্ষয়ের 2 নম্বর করব। ক্ষয়ের 2 নম্বর এখানে কি বলছে দেখো, ক্ষয়ের 2 নম্বর বলছে কার্যকরী মূলধনের পরিমাণ। কার্যকরী মূলধনের পরিমাণ মনে রাখবা, কার্যকরী মূলধন আর হচ্ছে চলতি মূলধন একই কথা। কার্যকরী মানে হচ্ছে কি, কার্যক্রমে আমাদের যে মূলধনটা আমরা ব্যবহার করি, ঠিক আছে, এটাকে বলা হয় কার্যকরী মূলধন। আর আমরা দৈনন্দিন কার্যক্রমে ব্যবহার করি তো অবশ্যই চলতি মূলধন, তাই না? এই জন্য চলতি মূলধন যে কথা, কার্যকরী মূলধন একই কথা। তাহলে যেহেতু হারা প্রশ্নে বলছে কার্যকরী মূলধন, তুমি উত্তরের সময়ও কি কার্যকরী মূলধনটাই লিখবা। তাহলে কার্যকরী মূলধন, তো কার্যকরী মূলধনের সূত্র কি? চলতি সম্পদ মাইনাস হচ্ছে চলতি দায়, চলতি সম্পদ মাইনাস হচ্ছে চলতি দায়। তাহলে এটাই কিন্তু আমাদের কার্যকরী অথবা চলতি মূলধনের সূত্র। আমি কিন্তু তোমাদের হ্যাঁ আমি কোন দিন ক্লাস করাই ভাইয়া, আমি কোন দিন ক্লাস করি ভাই, আমাদের পেজে আমাদের গ্রুপে ভাই রুটিন দেওয়া আছে, এবং আমি এই ক্লাসের পরে হোমওয়ার্ক দিব, সেই হোমওয়ার্ক করবা। হোমওয়ার্কের মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটা আমি মেসেঞ্জার গ্রুপে আলোচনা করে সলভ করে দিব, ঠিক আছে? তো কার্যকরী মূলধনের সূত্র কি অথবা চলতি মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস হচ্ছে চলতি দায়। তো আমরা কিন্তু এর পরিমাণ আগে বের করে রেখেছি, সেই জন্য কিন্তু আমাদের এক্সট্রাভাবে আর বের করার দরকার পড়বে না। তাহলে চলতি সম্পদ হচ্ছে 4,40,000 মাইনাস হচ্ছে চলতি দায় কত? 3,56,000 টাকা, 3,56,000 টাকা। তাহলে এই যে চলতি সম্পদ থেকে চলতি দায় যদি বাদ দেয়, সেটাই কিন্তু আমাদের চলতি মূলধন, কথা কি বুঝছো? সবসময় মনে রাখবা, যে কোনো মূলধন চাক, ওই মূলধনের ওই মূলধনের মানে সম্পদ থেকে ওই সম্পদের ওই দায় বাদ দিবা, তাইলে যেমন প্রারম্ভিক মূলধন চাইলে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ, চলতি মূলধন চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ, স্থায়ী সম্পদ চাইলে স্থায়ী সম্পদ থেকে স্থায়ী দায় বাদ, বুঝছো তো? এটা হচ্ছে নিয়ম। তাহলে 4,40,000 ভাগ হচ্ছে মাইনাস হচ্ছে 3,56,000, কি জানি হইল দূর, 4,40,000 মাইনাস 3,56,000। তাহলে আনসার আসতে আসতে 84,000 টাকা। তোমরা একটু মিলিয়ে নিতে পারো, আনসার হচ্ছে 84,000 টাকা। হ্যাঁ, আমার আটটা আবার একটু ডিজাইন করে লিখি, তো ছোটোবেলা থেকে ডিজাইন করে অভ্যাস, আমি এখন চাইলেও ভালো করে লিখতে পারি না। আচ্ছা, চলতি মূলধন আর হচ্ছে অবলিক চলতি দায়, চলতি মূলধন অবলিক চলতি দায়। এখানে কিন্তু কার্যকরী মূলধনের পরিমাণ চাইছে। দেখো FMS ফাহমিদা যে বলছো, তুমি যেটা বলছো চলতি মূলধন চলতি দায়, এটা হচ্ছে চলতি মূলধন অনুপাতের সূত্র। হ্যাঁ, চলতি মূলধন অনুপাতের সূত্র হচ্ছে উপরে চলতি মূলধন, নিচে চলতি দায়। আমাদের প্রশ্নতে কিন্তু বলছে কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয় করো, মানে মূলধনের পরিমাণ চাইছে। তো পরিমাণ চাইলে আমরা বের করছি চলতি সম্পদ মাইনাস চলতি দায়। ফাহমিদা একটু নিজেকে সংশোধন করে নাও, যদি তোমার আমার কথাগুলো শুনতে একটু সংশোধন করে নাও, তাহলে কিন্তু আমাদের খ নাম্বার পর্যন্ত শেষ। সবাই যদি খ নাম্বার পর্যন্ত বুঝে থাকো, তাহলে কি অবশ্যই কমেন্টে ক্লিয়ার লিখে দাও। আমরা গ নাম্বারে চলে যাব, যেটা হচ্ছে বিনিয়োজিত মূলধন, যা নিয়ে আমাদের অনেক কথা বলতে হবে, কথা বুঝছো? সবাই একটু ক্লিয়ার লিখে দাও। খ নাম্বার পর্যন্ত যদি একদম ক্লিয়ারলি বুঝো, তাহলে সবাই একটু ক্লিয়ার লিখে দাও, একটু তাড়াতাড়ি ক্লিয়ার লিখে দাও। খ নাম্বার পর্যন্ত একটু ক্লিয়ার হলে সবাই একটু ক্লিয়ার লিখে দাও। সবাই একটু খ নাম্বার পর্যন্ত ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে দাও, জলদি করো। আচ্ছা, সবাই একটু জলদি করো।
আচ্ছা, সবাই একটু ক্লিয়ার লিখে দাও, সবাই একটু ক্লিয়ার লিখে দাও, সবাই বুঝে থাকলে একটু ক্লিয়ার লিখে দাও। আমি এর ফাঁক দিয়ে একটু বোর্ডটা মুছে নিচ্ছি, সবাই একটু ক্লিয়ার লিখে দাও। মুক্তা গুপ্ত ক্লিয়ার, সবাই একটু ক্লিয়ার লিখে দাও, দেখি কারা কারা ক্লিয়ার। হ্যাঁ ভাইয়া, চলতি মূলধন। আচ্ছা ভাই, আমার অ্যাপেল ফোনে আমি বুঝি না, মানে ফুলফিল কমেন্টগুলো, মানে সম্পূর্ণ কমেন্ট, বড় কমেন্ট হলে দেখা যায় না কেন? ঠিক আছে, আমার ডিভাইসটা একটু চেঞ্জ করতে হবে। দেখো এই যে নিসাবুল ইসলাম যে কী কমেন্ট করছে পুরোটা আমি কিন্তু দেখতে পারতেছি না, এটা কীভাবে দেখা যাইব? সি মোর কীভাবে দেওয়া যায়? আচ্ছা, তো এখানে রিপ্লাই দিলে, আচ্ছা ভাইয়া চলতি মূলধন আর কার্যকরী মূলধন কি এক? হ্যাঁ ভাই, আমি তো বললাম, এতক্ষণ তো লেকচার দিলাম যে চলতি মূলধন যে কথা, কার্যকরী মূলধন একই কথা। তুমি শুনো নাই? কোথায় ছিল ভাইয়া? আচ্ছা ওকে, থ্যাঙ্কস। আচ্ছা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, সবাই কি এখন ক্লিয়ার? সবাই একটু ঝটপট কমেন্ট করে দাও, একটু ক্লিয়ার করে দাও, লাভ ব্রেক দিয়ে দাও। তোমরা যদি অ্যাক্টিভ না থাকো তাহলে আমি কীভাবে অ্যাক্টিভ থাকবো? সবাই একটু ক্লিয়ার দিয়ে দাও। আমি আবারও বলতেছি, আমরা হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র 6ষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে আমরা আজকে হচ্ছে আমাদের 2 নম্বর ক্লাস। আমরা বরিশাল বোর্ডে 18 সালে যে অঙ্কটা আসছে সেটা আমরা সমাধান করেছি। তো আমাদের এখন রিকোয়ারমেন্ট ক এবং খ শেষ, আমরা এখন গ থেকে শুরু করব ইনশাল্লাহ। দেখো গতে কী বলছে, আমি একটু দেখি গতে কী বলছে। আচ্ছা, তো গতে কী বলছে দেখো, গতে বলছে হচ্ছে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত ও বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত। আচ্ছা, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত বলছে, তো বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতের আমাদের সূত্র আছে। দেখো সবাই সেটি আমি বলে দিচ্ছি, তোমাদের একটু ভালো করে খেয়াল করো। বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতের সূত্র আমার সেটা হচ্ছে 11 এবং 12 নম্বর আমি তোমাদেরকে দিয়ে দিছি। এখানে একটা সূত্র আছে তোমার শুধু করপূর্বক নিট মুনাফা গুণ 100, আর নিচে হচ্ছে বিনিয়োজিত মূলধন, আর একটা হচ্ছে শুধু কর পরবর্তী, মানে হচ্ছে কর বাদে নিট মুনাফা একটা আর কর পূর্ব বাদে নিট মুনাফা একটা। ঠিক আছে, তো দুইটা দিয়ে তুমি কিন্তু করতে পারবা। কথা কি বুঝছো? এই অঙ্কেতে যদি কর থাকে তাহলে কর পরবর্তী বাদ দিয়ে তুমি কিন্তু করে দিতে পারবা, আর যদি কিছুই বলে নাই, কর পরবর্তী কিছুই বলে নাই, তুমি কিন্তু চাইলে দুইটাই করে দেখাই দিতে পারবা। কথা কি বুঝছো? আমি আবার বলতেছি, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত যদি বলে, তোমরা শুধু কর পরবর্তী নিট মুনাফা আর নিচে হচ্ছে কি দিবা, তোমাদের এই বিনিয়োজিত মূলধন দিবা। মানে মূল কথা হচ্ছে দুইটাই দেখাই দিবা, কর পরবর্তীটাও দেখা দিবা, কর পরবর্তীও দেখা দিবা। কথা বুঝছো? যেহেতু এখানে কর আছে সেই জন্য করের আগেরটাও করে দেখা দিবা, করের পরেরটাও করে দেখা দিবা। তাহলে স্যারে বুঝতে পারবে যে তুমি করের আগেরটাও করে দিছো, করের পরেরটাও করে দিছো। যেহেতু বিনিয়োজিত মূলধনের উপর আয়ের অনুপাত মানে করের আগে না পরে এখানে ইন্ডিকেট করে বলে নাই। কথা কি বুঝছো? তো লক্ষ্য করো, আমরা প্রথমে একটা সূত্র লিখি। ঠিক আছে, আমরা প্রথমে আমরা করের আগেরটা লিখি। তাহলে এখানে আমাদের কি বলছে, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। তো বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতের আমরা সূত্র লিখব এখন। বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত অথবা উপার্জন হার একই কথা। ঠিক আছে, আয় অনুপাত উপার্জন হার কি একই কথা। আমার সেটা কিন্তু সুন্দর করে লেখা আছে, তোমরা কিন্তু ভালো করে বুঝতে পারবা। তো এখানে কিন্তু সূত্র দুইটা হয়, একটা হচ্ছে কর পূর্ববর্তী আর একটা হচ্ছে কর পরবর্তী। তো আমরা কি করি, সুদ ও কর পূর্ববর্তী করি। ঠিক আছে, সুদ ও কর পূর্ববর্তী। এখানে যেহেতু সুদ নাই, না লেখলেও তুমি চলবে, পূর্ববর্তী। আচ্ছা, তাহলে সুদ ও কর পূর্ববর্তী আর নিচে হচ্ছে বিনিয়োজিত মূলধন, বিনিয়োজিত মূলধন। ঠিক আছে, আমি কিন্তু সূত্রটা লিখে নিলাম। এখন আমি এখানে মান লিখব, তারপর হচ্ছে আমাদের এখানে আনসারটা বের হবে। ঠিক আছে, সবাই ভালো করে লক্ষ্য করো, আমি কিন্তু সূত্রটা লিখে নিলাম। এখন আমাকে মান লিখলে আমার আনসারটা বের হয়ে যাবে। কিন্তু দেখো, এই শুধু কর পূর্ববর্তী মানে করার আগে আমাদের যে মুনাফা সেটাও এখানে বের করা নাই, আর আমাদের বিনিয়োজিত মূলধনও বের করা নাই। তাহলে আমরা কি কর পূর্ববর্তী মুনাফা বের করবো আগে। তাহলে এখানে স্টার অথবা গণনা দিয়ে লিখতে পারো। ঠিক আছে, আমি আজকে আবার অন্য একটা নিয়ম ফলো করতেছি। দেখো গণনা। আচ্ছা, আমরা প্রথমে গণনা কী বের করবো, আমরা কর পূর্ববর্তী মুনাফা, কর পূর্ববর্তী মুনাফা। আচ্ছা, অনেকে বলতে পারো যে এখানে সুদটা কি, অনেক সময় আমরা শেয়ারের মানে বন্ড থাকে। ঠিক আছে, ওই বন্ডের সুদটাও আবার আলাদা করে কাউন্ট করে দেখা যায়। লেখাগুলো ক্লিয়ার আসতেছে না? আচ্ছা, আমি একটু ইয়ে করে দিচ্ছি, স্ক্র্যাচ করে দিচ্ছি। হ্যাঁ, আমার কথাগুলো শোনো, তাহলে লেখা একটু ঝাপসা আসলো তুমি ক্লিয়ার দেখতে পারবা। আচ্ছা, তাহলে কর পূর্ববর্তী মুনাফা আমি বের করবো এখন। ঠিক আছে,
কর পরবর্তী মুনাফা মানে করার আগে আমরা যে মুনাফাটা পাই। এখন দেখো আমি কীভাবে বের করব, মানে কি ক্লো দেওয়া আছে কীভাবে বের করতে হবে বইটা দেখো সবাই। এখানে দেখো লেখা আছে মোট বিক্রয়ের পরিমাণ 9 লাখ টাকা, যার মধ্যে 60,000 টাকা ধারে বিক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে কত টাকা, 5,30,000 টাকা এবং পরিচালন ব্যয় কত, 42,000 টাকা। খেয়াল করো আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যখন নিট মুনাফা অথবা কর পরবর্তী নিট মুনাফা বের করব, ঠিক আছে, কর পরবর্তী নিট মুনাফা কিন্তু বা কর পরবর্তী মুনাফা, তো আমরা যখন কর পরবর্তী অথবা নিট মুনাফা বের করব অবশ্যই আমাদের মোট মুনাফা লাগবে, কারণ মোট মুনাফার সাথে আমরা বাদ দিয়ে হচ্ছে পরিচালন ব্যয় যোগ হচ্ছে অন্যান্য আয় মাইনাস হচ্ছে অন্যান্য ব্যয়। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমরা কিন্তু নিট মুনাফা পেয়ে যাব। তাহলে আমাদের প্রথমে কী দরকার, মোট মুনাফা। দেখো মোট মুনাফা কিন্তু এই অঙ্কে নাই, তা আমরা সূত্রটা আগে লিখে রাখি, মোট মুনাফা। আমরা দেখো নিট মুনাফার সূত্রটা হচ্ছে মোট মুনাফা মাইনাস পরিচালন ব্যয়, মাইনাস কি পরিচালন ব্যয়, তারপর হচ্ছে প্লাস অন্যান্য আয় প্লাস অন্যান্য ব্যয়। এই অঙ্কেতে আমি দেখতেছি অন্যান্য আয় অন্যান্য ব্যয় কিছুই নেই, সেই জন্য আমাদের এতটুকুই হবে। তোমরা তো জানো যে মোট মুনাফা মাইনাস হচ্ছে পরিচালন ব্যয় যোগ অন্যান্য আয় মাইনাস অন্যান্য ব্যয়। এটা হচ্ছে তোমরা ফার্স্ট পেপারে আর্থিক অবস্থা বিবরণী করে থাকলে জানো অবশ্যই, আর 9, 10 এটা করেছো। মোট মুনাফার সাথে পরিচালন ব্যয় বাদ দিয়ে অন্যান্য আয় যোগ দিলে অন্যান্য ব্যয় বাদ দিলে আমাদের কি কর পরবর্তী নিট মুনাফা বের হয়ে যায়, তারপরে কর বাদ দিলে আমাদের কর পরবর্তী মোট মুনাফা বের হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি কিন্তু এখানে মোট মুনাফা মাইনাস পরিচালন ব্যয় দিয়েছি, আর বাকি দুটো ইনফরমেশন দেওয়ার দরকার নেই, কারণ এখানে অন্যান্য আয় অথবা অন্যান্য ব্যয় বলতে কিছুই কিন্তু নাই। কথা কি বুঝতে পারতেছো? তাহলে এখন কথা হইতেছে আমার এটা করতে হবে, কথা বুঝছো? তো আমি এখানে সূত্র লিখলাম, এখানে কিন্তু মোট মুনাফা নাই। তো মোট মুনাফা যদি না থাকে আমাকে এখন মোট মুনাফাটা বের করলে কিন্তু আমাদের হয়ে যাবে না? এখন বইয়ে কীভাবে সমাধান করে সেটা তোমার বড় বিষয় না, আমার সমাধানটা দেখো তোমার কেমন লাগে। আচ্ছা, তাহলে আমার এখন মোট মুনাফা বের করতে হবে। তো ভাই মোট মুনাফা বের করতে কিন্তু আমরা ভালো করে জানি আমাদের মোট মুনাফা কীভাবে বের করতে হয়। তাহলে আমরা জানি মোট মুনাফা বের করতে হলে আমাদের কী করতে হয়, মোট মুনাফা বের করতে হলে আমাদের নিট বিক্রয় মাইনাস কি, এখানে কই লিখে ফেলছি। আচ্ছা, নিট বিক্রয় মাইনাস হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, এটা কিন্তু আমাদের সূত্র। এখন এই সূত্রটা আমরা কেন ইউজ করলাম, কারণ আমরা জানি আমাদের নিট বিক্রয় আছে আর আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের করার সিস্টেম আছে, আবার বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে। তো আমাদের এখানে 9 লাখ টাকা বলা আছে কি বিক্রিত মোট বিক্রয়, তাহলে এখানে বিক্রিত পণ্যের ব্যয় কত দেওয়া আছে, 5,30,000 টাকা। দেখছো আমরা কিন্তু এখানে সহজে বের করে নিলাম 5,30,000 টাকা। অথবা তুমি সহজে আরও লিখতে পারো, নিট মুনাফা দিয়ে সরাসরি লিখতে পারো নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস হচ্ছে পরিচালন ব্যয়। এই সূত্র দিয়ে তোমরা ইউজ করতে পারবা। আমরা কিন্তু এই সূত্রটাও কিন্তু আমি তোমার ইয়েতে দিয়ে রাখছি। আচ্ছা, যাই হোক, আমরা 2 ভাগে ভাগ করে করলাম, অনেকে দুর্বল আছে সেজন্য তোমাদের সুবিধা হবে। তো খেয়াল করো, এখন আমরা মোট মুনাফাটা বের করে নিব। তো মোট মুনাফাটা বের করলে আমাদের বিক্রয় হচ্ছে 9 লাখ টাকা মাইনাস হচ্ছে 5,30,000। তো 5,30,000 দিলে আমাদের 3,70,000 হচ্ছে আমাদের মোট মুনাফা। তো আমরা কিন্তু এই শর্ত পূরণ করে ফেলেছি, তাহলে এখানে 3,70,000 টাকা আমরা বের করে ফেলছি। আর এখানে দেখো পরিচালন ব্যয় কিন্তু দেওয়া আছে, এই যে দেখো লেখা আছে পরিচালন ব্যয় 42,000 টাকা, তাহলে এটা হচ্ছে পরিচালন ব্যয় 42,000 টাকা। তাহলে 3,70,000 মাইনাস হচ্ছে 42,000 টাকা। দেখো আমাদের কিন্তু 3,28,000 টাকা আমাদের মোট মুনাফা নিট মুনাফা বের হয়ে গেছে। তো এইটা হচ্ছে কর পূর্ববর্তী নিট মুনাফা। এখন কথা হচ্ছে আমরা যদি এখন কর পরবর্তী চাই তাহলে আমরা কি লিখব, কর পরবর্তী নিট মুনাফা। তো আমাদের কিন্তু এখন কর পরবর্তী নিট মুনাফা বেড়ে গেছে 3,28,000 টাকা। তো আমরা এখন কি করব, এখানে লিখব 3,28,000 টাকা, 3,28,000 টাকা। আর বিনিয়োজিত মূলধন দেখছো, আবার আমাদের বিনিয়োজিত মূলধন নাই। তো আমরা এখন কি করব, গণনার এখানে আবার স্টার চিহ্ন দিয়ে আমরা বিনিয়োজিত মূলধন বের করব। সবাই আমি যে নেট মুনাফাটা বের করছি সবাই বুঝতে পারলে একটু ক্লিয়ার লিখে দাও, আমি একটু এখন বিনিয়োজিত মূলধন বের করব। বিনিয়োজিত মূলধন দেখছো আমি কি
ধারাবাহিকভাবে বের করতেছি, তোমরা সে ধারাবাহিকভাবে অঙ্ক করবা, দেখবা ইনশাল্লাহ তোমাদের যদি ভুলেও যাও কোনো কিছু, দেখবা তোমাদের অঙ্ক বের হয়ে যাবে। এখন আমার বিনিয়োজিত মূলধনটা বের করতে হবে। আমি তোমাদেরকে বিনিয়োজিত মূলধন কী জিনিসটা বুঝিয়ে দিব। তারপরে আমার শীটে 3টা সূত্র আছে, যে কোনো একটা সূত্র ইউজ করলে তোমার অঙ্ক মিলে যাবে। তবে সবসময় তুমি যে কোনো সূত্র ইউজ করতে পারবে না, অঙ্কের মানের উপরে তোমাকে বুঝতে হবে যে তুমি কোন সূত্রটা ইউজ করবে। সবাই একটু ক্লিয়ার লিখে দাও, সবাই একটু ক্লিয়ার লিখে দাও। গোপাল দাস ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, সবাই একটু ক্লিয়ার লিখে দাও। আমি একটু সরে যাচ্ছি, তোমরা লেখাটা একটু ভালো করে দেখো। সবাই একটু ক্লিয়ার লিখে দাও, সবাই একটু ক্লিয়ার লিখে দাও, সবাই একটু ক্লিয়ার লিখে দাও। আমি একটু স্ক্রিপ্ট করে দিচ্ছি, তাহলে তোমাদের লেখাগুলো একটু সুবিধা হবে। সবাই একটু ক্লিয়ার লিখে দাও, জলদি জলদি সবাই একটু ক্লিয়ার লিখে দাও। নিট মুনাফা পর্যন্ত কে কে বুঝছো? তোমরা কিন্তু বলছো দেখে কিন্তু আমি অঙ্কটা করাচ্ছি। সবাই একটু ক্লিয়ার লিখে দাও। হ্যাঁ, প্রজ্ঞা দিয়া ক্লিয়ার, গোপাল ক্লিয়ার, হ্যাঁ জিসাদ ক্লিয়ার। আচ্ছা, সবাই একটু ক্লিয়ার লিখে দাও। রাফসান ক্লিয়ার, কাজী আরিয়ান ক্লিয়ার। আসলে মানে আমি এতটুকু জিনিস লক্ষ্য করে দেখলাম যে আমি যদি কোনো কিছু বুঝাই, অবশ্যই আমি অনেক কষ্ট করে অনেক ব্যাখ্যা দিয়ে বুঝাই। এই বুঝানোর পরে আলহামদুলিল্লাহ 99% বা 98% স্টুডেন্টরা বুঝে যায়, সেক্ষেত্রে সমস্যা হয় না। আচ্ছা, আমি সায়াম চৌধুরী, আলহামদুলিল্লাহ বস ক্লিয়ার। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে এখন আমাদের বিনিয়োজিত মূলধনটা বের করতে হবে। আসলে ভাই বিনিয়োজিত মূলধন জিনিসটা কি? বিনিয়োজিত মূলধনটা কি ভালো করে খেয়াল করো। বিনিয়োজিত মূলধন বলতে হচ্ছে তুমি মালিকে যা বিনিয়োগ করছো তাই না, যদি আরও অন্য কারো কাছ থেকে ধার করে আনো, সেটা হচ্ছে সেটা সহ মালিকে যেটা বিনিয়োগ করবে সেটা তো থাকবেই। আবার অন্য কারো কাছ থেকে দাঁড় করে আনলেও যদি তুমি বড় ধরনের দাঁড় করে আনার বিনিয়োগ করো, সেটাও বিনিয়োজিত মূলধন। তাহলে মোট কথা কী বুঝলাম? আমরা যেটা আমি যেটা নিজের থেকে বিনিয়োগ করছি সেটাও বিনিয়োজিত মূলধন। আবার যদি কেউ কারো কাছ থেকে আমি 10% ঋণ বা বড় ধরনের কোনো ঋণ এনে বিনিয়োগ করি, সেটাও বিনিয়োজিত মূলধনের মধ্যে পড়বে। বিনিয়োজিত মূলধন মানে কি? তুমি যতটুকু টাকা বিনিয়োগ করছো, কথা বুঝছো, এটাকে বলা হয় বিনিয়োজিত মূলধন। আর শুধু মূলধন কি? শুধু মূলধন হচ্ছে মালিকে যা দেয় সেটা হচ্ছে শুধু মূলধন। এখন কথা হচ্ছে এই যে বিষয়টা খেয়াল করো, এই যে বিনিয়োজিত মূলধন, এই মূলধন থেকে অবাস্তব সম্পদটা বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে? কারণ এই বিনিয়োজিত মূলধন এটা দেখা যাচ্ছে যে এটা বিনিয়োজিত করা হয়েছে, কিন্তু এই মূলধনটা কি, অবাস্তব সম্পদটা কি কখনো কাজে লাগে? কোনো জায়গায় দেখে কাজে লাগে না। সেই জন্য আমাদের বিনিয়োজিত মূলধন থেকে বাদ দিতে হবে। তাহলে আমি সূত্র কিন্তু বানাইতেছি, দেখো খেয়াল করো। একটা হচ্ছে আমি বিনিয়োগ করছি, একটা হচ্ছে আমার বিনিয়োগ, প্লাস হচ্ছে যা যদি কোনো দীর্ঘমেয়াদী দায় থাকে সেটা, মাইনাস হচ্ছে অবাস্তব সম্পদ। অথবা তোমরা আরেকটা করতে পারো, মোট বাস্তব সম্পদ মাইনাস চলতি দায়। কথা কি বুঝতে পারছো? মোট বাস্তব সম্পদ মাইনাস চলতি দায়। অথবা আরেকটা সূত্র ইউজ করতে পারো, মোট সম্পদ মাইনাস অবাস্তব সম্পদ মাইনাস চলতি দায়। দেখো লাস্টের দুটো সূত্রতে চলতি দায় কেন আসছে? কারণ হচ্ছে আমি যখন প্রথম বলেছিলাম যে আমি যা বিনিয়োগ করছি সেটা হচ্ছে মূলধন, এবং কারো কাছ থেকে যদি আমি বড় ধরনের কোনো দীর্ঘমেয়াদী দায় নিয়ে যদি কোনো ব্যয় মানে মূলধন বিনিয়োগ করে, সেটা হচ্ছে বিনিয়োজিত মূলধন। এই দুইটার মাঝখানে কিন্তু চলতি দায় ছিল না, সেই জন্য কিন্তু আমরা এখানে চলতি দায় বাদ কথা বলি নাই। কিন্তু যদি আমি সূত্র ইউজ করি, খেয়াল করো, সূত্র যদি আমি ইউজ করি তাহলে কি বলবো? মোট সম্পদ। আসলে ভাইয়া মোট সম্পদটা কীভাবে হয়? মোট দায় আর মালিকানা সত্ত্ব মিলিয়ে কিন্তু মোট সম্পদ হয়, তাই না? তার মানে দেখো মোট সম্পদটা কীভাবে হয়, দেখো সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। আমি সূত্রটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি, দেখো এটা কিন্তু মোট সম্পদ। এই মোট সম্পদটা কিন্তু দায় এবং মালিকানা সত্ত্বে প্লাস হয়ে হয়েছে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু চলতি দায়ও ছিল, দীর্ঘমেয়াদী দায়ও ছিল। তো আমি কিন্তু বলছি মালিকের যেটা সেটা হচ্ছে বিনিয়োজিত মূলধন, আর এখানে দীর্ঘমেয়াদী দায় যেটা সেটা হচ্ছে বিনিয়োজিত মূলধন। সেই জন্য এখান থেকে আমাদের চলতি দায়টা বাদ দিতে হবে। তাহলে লক্ষ্য করো, মোট সম্পদ মাইনাস হচ্ছে চলতি দায়। আরেকটা কথা আমি বলছি, যদি আমরা এমন কোনো খরচ করে থাকি, মূলধন জাতীয় খরচ যেটার কোনো অস্তিত্ব নাই, সেটাকে বলা হয় ভুয়া সম্পদ। সেখান থেকেও আমাদের ভুয়া সম্পদটা বাদ দিতে হবে। আশা করি সবাই ভালো করে ক্লিয়ার করে বুঝতে পেরেছো, ঠিক আছে? বারবার ভালো করে লক্ষ্য করে বুঝো। আচ্ছা, তো সূত্রটা কী বললাম? সূত্রটা কিন্তু আমি 3টা সূত্র দিছি। এখন ভাই দেখছো সূত্রটা কীভাবে হয়েছে? সূত্রটাও কিন্তু একটা বেসিক থেকে তৈরি হয়েছে। বিনিয়োজিত মূলধন মানে কি? আমি যত টাকা ব্যবসায় বিনিয়োগ করেছি, ঠিক আছে? তার মানে আমি নিজে বিনিয়োগ করছি যা, আবার আমি কারো কাছ থেকে আইনা যদি আমি বিনিয়োগ করি। আরেকটা প্রশ্ন করতে পারো, ভাইয়া চলতি দায়টা কেন আসবে না? ভাই চলতি দায় কিন্তু আমরা ভাই বিনিয়োগ হিসাবে কিন্তু আমরা মানুষের কাছ থেকে চলতি দায় তৈরি হয় না। চলতি দায় কীভাবে তৈরি হয় জানো? চলতি দায় তৈরি হয় কারো কাছ থেকে বাকিতে আনলে, হ্যাঁ, কারো কাছ থেকে টাকা
যদি কেউ পাওনা থাকে, কোনো কর্মচারী বেতন না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু চলতি দায়টা তৈরি হয়। সেই জন্য এটা বিনিয়োজিত মূলধনের মধ্যে আসবে না। আর অবাস্তব সম্পদের বাদ দেওয়ার অবশ্যই তোমাদের ব্যাখ্যা দিয়েছি। দেখছো এই বিনিয়োজিত মূলধনের কত সুন্দর একটা ব্যাখ্যা। তোমরা আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছো। আজকের পরে বিনিয়োজিত মূলধনে কখনো ঘাবড়াইবা না, ঠিক আছে? তা তুমি কোন সূত্রটা ইউজ করবা তোমাকে অঙ্কের মান দেখে বুঝতে হবে। তাহলে আমাদের মনে হচ্ছে সবচেয়ে সুন্দর যদি আমরা ইউজ করি তাহলে কি, সেটা হচ্ছে মোট সম্পদ মাইনাস হচ্ছে অবাস্তব সম্পদ, মাইনাস হচ্ছে অবাস্তব সম্পদ, মাইনাস হচ্ছে চলতি দায়। দেখছো কেন কেন বাদ দিছি, সব কিন্তু আমি ভাই বলে দিছি। দেখছো একটা সূত্র থেকে কিন্তু তুমি অনেক কিছু বুঝতে পারবা। তাহলে এখানে মোট সম্পদ কত ছিল, দেখো সম্পদের পাশে মোট সম্পদ হচ্ছে 12,05,500। তাহলে এখানে 12,05,500 মাইনাস হচ্ছে অবাস্তব সম্পদ আমাদের কত বের করছিলাম একটু বলো তো, ক নাম্বারে আমাদের কত বের হয়েছিল আমার মনে নাই। আচ্ছা তোমরা অবাস্তব সম্পদ একটু বলো তো আমি কত বের করছিলাম, সবাই একটু জলদি কমেন্ট করে দাও। অবাস্তব সম্পদ কত বের করছিলাম একটু কমেন্ট করে দাও ভাই প্লিজ, ঠিক আছে? আর আমাদের চলতি দায় কত বের করছিলাম, চলতি দায় আমার যতটুকু মনে থাকে 3,56,000 টাকা চলতি দায়। আচ্ছা প্রতিষ্ঠান যতগুলো টাকা খাটানো হয় তাই বিনিয়োজিত মূলধন। আচ্ছা আমি তোমাদেরকে বলতেছি অবাস্তব সম্পদ জানি কত ভাই একটু বলে দাও না, অবাস্তব সম্পদটা আমাদের কত জানি ছিল, সবাই একটু অবাস্তব সম্পদটা একটু বলে দাও, কত ছিল জানি অবাস্তব সম্পদ, সবাই একটু প্লিজ অবাস্তব সম্পদ একটু বলে দাও। 3,56,000 টাকা মনে হয়েছিল এখানে, 3,56,000 চলতি দায় ছিল আমি যতটুকু আমার মনে আছে, ভুল হলে তোমরা ধরবে, এতক্ষণ লাগে একটা কমেন্ট করতে। আর অবাস্তব ছিল মনে হয় 35 ছিল, হ্যাঁ এই 77,500 ছিল। আচ্ছা 77,500 টাকা ছিল। এই যে দেখো আমাদের বিনিয়োজিত মূলধন কিন্তু বের হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা গোপাল দাস থ্যাংক ইউ কমেন্ট করার জন্য, তোমার আগে আমি বের করে ফেলছি মনে হয়ে গেছে। দেখো তাহলে 12,05,500 প্লাস মাইনাস হচ্ছে 77,500 মাইনাস হচ্ছে 3,56,000। আচ্ছা এখন যার সামনে বই আছে দেখো 7,72,000 আমাদের বিনিয়োজিত মূলধন হয়েছে, দেখো তো মিলছে কিনা, সবাই একটু ভালো করে খেয়াল কর ভাই। আমি কিন্তু বিনিয়োজিত মূলধন বোঝা দিয়ে তোমাদের জন্য অনেকক্ষণ লেকচার দিয়েছি, অনেক কষ্ট করেছি। সবাই যদি ভালো করে বুঝো আমি অনেক খুশি হব। সবাই বিনিয়োজিত মূলধনটা বুঝলে একটু ক্লিয়ার লিখে দাও, সবাই একটু ক্লিয়ার লিখে দাও। তো বিনিয়োজিত মূলধন যেহেতু আমার বের হয়ে গেছে, আমি এখানে 7,72,000 টাকা এখানে বসিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের একটা অনুপাত বের হয়ে যাবে। তাহলে দেখো 3,28,000 ভাগ হচ্ছে 7,72,000, তাহলে কত হইলো 0.42, দশমিক আমাদের 42 আসছে। দেখো তো একটু ঠিক আছে কিনা। ও আচ্ছা আমাদের বিনিয়োজিত মূলধনের সূত্র তো এখানে 100 গুণ হবে, তো আমি 100 গুণ দিতে ভুলে গেছি। তাহলে বিনিয়োজিত মূলধনের 0.42 আসলে ইন্টু হচ্ছে 100। তো খেয়াল করো হচ্ছে আমাদের 42 আমি ইংলিশ লিখে ফেলছি, 42.4849 আর কি, 42.49%। দেখো ঠিক আছে কিনা। তা বিনিয়োজিত মূলধনের সূত্র কি, শুধু কর পরবর্তী মুনাফা, শুধু কর পরবর্তী, দেখো আমি মুনাফা লিখি নাই, আচ্ছা তোমরা একটু মাইন্ড করো না, হ্যাঁ আমি তাহলে শুধু কর পরবর্তী মুনাফা আর হচ্ছে বিনিয়োজিত মূলধন, আমরা শুধু কর পরবর্তী মুনাফা বের করে নিলাম, তারপরে বিনিয়োজিত মূলধন আমরা বের করে নিলাম, তারপরে হচ্ছে আমাদের সূত্র কি, শুধু কর পরবর্তী মুনাফা বিনিয়োজিত মূলধন ইন্টু 100। তুমি জানো ইন্টু 100 এখানে না দিয়েও কিন্তু তুমি পার্সেন্ট করতে পারবো, সমস্যা নেই, তবে সম্পূর্ণ সূত্রটা ভালো করে লিখবা। আচ্ছা কাজী আর নিয়া আনান কিছুটা বুঝছি, আসলে কিছুটা বুঝা না, তুমি লাইভটা বারবারে দেখবা, বারবারে নিজের মেধাকে অ্যানালাইসিস করবা, ঠিক আছে? আমাদের কিন্তু একটা টিচার এই যে তোমাদেরকে বুঝাইতেছি এই সব কিছু কিন্তু শিখাই দেয় নাই, ঠিক আছে? কিছু কিছু জিনিস কি আমরা অনেক জিনিস নিজেরা পরে অর্জন করেছি। তোমরাও দেখবা তোমাদের লাইফে যত শিক্ষা অর্জন করো না কেন কিছু কিছু গ্যাপ থাকবে, এই গ্যাপটা যদি তুমি নিজে শিখে মানে পূরণ না করো তাহলে কিন্তু তুমি পরিপূর্ণ একটা স্টুডেন্ট হতে পারবে না, পরিপূর্ণ জ্ঞানটা তোমার মধ্যে আসবে না। সেই ক্ষেত্রে টিচারের উপর ডিপেন্ড করলে কিন্তু হবে না। আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দিছি বিনিয়োজিত মূলধনটা, তুমি কি করবা এটা নিয়ে চিন্তা করবা, বারবার লাইভটা দেখবা, তুমি চিন্তা মিলাইবা, দেখবা তোমার অঙ্ক মিলে যাবে।
ওকে, ইনশাল্লাহ ভালো করে বুঝেছি। ভালো করে বোঝানোর জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই। অবাস্তব সম্পদ বাদ কেন যাবে আরেকটু স্যার? আসলে ভাই অবাস্তব সম্পদটা কেন বাদ যাবে, কারণ ভাই আমরা যে টাকাটা বিনিয়োগ করছি এখানে অবশ্যই এখানে আমার একটা মূলধন জাতীয় ব্যয় ছিল। এই মূলধন জাতীয় ব্যয়টা যদি আমরা আমাদের বিনিয়োজিত মূলধন হিসেবে ধরে রাখি, ভাই এটা কি বিনিয়োজিত মূলধন হিসেবে তুমি আর ধরে রাখতে পারবা? কারণ এই টাকাটা তো খরচ হয়ে গেছে, এটা মূলধনের ভিতরে ধরে রাখলে তো ভাই শুধু শুধু বোকামি হইব না? তাহলে আমার মূলধন দেখাবো বেশি কিন্তু আমার কাছে মূলধন নাই। দেখছো ভাই এত ব্যাকল হলে হইব? তুমি বুঝো না জিনিসটা? আরে গোপাল দাস একটু লক্ষ্য করো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তো আমাদের কিন্তু উত্তর কিন্তু শেষ। তাহলে আমি আবার এখন বুঝাই, আমি আর একটু বুঝাই। এখন দেখো এখানে কোনো বইয়ে দেখবা লেখা আছে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। হ্যাঁ, যেহেতু কিছু বলা নাই করপূর্বক আয় অনুপাত, যেহেতু সেখানে তুমি দুইটা সূত্র ইউজ করতে পারবা। তাহলে দেখো শুধু কর পরবর্তী নিট মুনাফা বিনিয়োজিত মূলধন ইন্টু 100। তো শুধু কর পরবর্তী নিট মুনাফা মানে কত? দেখো আমার নিট মুনাফা কত আসছে, 3,28,000 আসছে। এখানে ইন্টু কত পার্সেন্ট কর, অথবা সরাসরি কর দেওয়া আছে 25% কর। এখান থেকে 25% বাদ দিলে শুধু কর পরবর্তী নিট মুনাফা বেরিয়ে যাবে। তারপরে তুমি এটা বের করে নিলে অঙ্কটা কিন্তু হয়ে যাবে। ভাইয়া প্রশ্নে বলেছে যে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত বের করতে, এটার সূত্র কর বাদ নিট লাভ বা বিনিয়োজিত মূলধন। আপনি বিনিয়োজিত মূলধনের উপর সুদ বা কর আয় অনুপাতের সূত্র লিখেছেন যে, আচ্ছা তুমি বলতেছো কি শুধু কর বাদ নিট লাভ বিনিয়োজিত মূলধন আপনি, আচ্ছা খেয়াল করো তাইফা, তো আমি কিন্তু বলছি এখানে তোমার যেহেতু বলে নাই তুমি দুইটাই বের করে দিতে হবে। একটা হচ্ছে শুধু কর পরবর্তী, আর একটা হচ্ছে কর পরবর্তী, ঠিক আছে? একটা হচ্ছে পূর্ববর্তী, একটা হচ্ছে পরবর্তী। তুমি ভালো করে খেয়াল করো তাইফা তোহা, আমি কিন্তু বলছি বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতের সূত্র কিন্তু তুমি কর পরবর্তীও করে দিতে হবে, পূর্ববর্তীও করে দিতে হবে। আমি কিন্তু পূর্ববর্তী করছি। এখন তুমি এই যে আমি বললাম যে কর বাদ দিয়ে আবার কর পরবর্তী করতে হবে, কথা বুঝছো? তাইফা তোহা ভালো করে একটু খেয়াল করো। হ্যাঁ, আমি তোমাকে যেটা বলতেছি সেটা একটু খেয়াল করো। তো এটা হচ্ছে আমাদের 42.49%। তো এখন আমরা কর পরবর্তীটা একটু বের করে দিতেছি, তাহলে খেয়াল করো। তা বিনিয়োজিত মূলধন, আচ্ছা আমি কিন্তু তোমাকে তাইফা তোহা ভালো করে খেয়াল করো। বিনিয়োজিত মূলধনের সূত্র হচ্ছে তুমি দুইভাবে তুমি ইউজ করে দিতে, দুইভাবে বের করে দিতে পারবা, ঠিক আছে? একটা কর পরবর্তী বের করে দিতে পারবা, পূর্ববর্তীও বের করে দিতে পারবা। যেহেতু এখানে বলো নাই দুইটা বের করে দিতে পারবা। আরেকটা কথা হচ্ছে যদি তোমার দেখো আমি এখন পরবর্তীটা বের করে দিচ্ছি, এটা তো আমি প্রথমে বলে নিচ্ছি। তাইফা তোহা যদি বুঝে থাকো একটু ক্লিয়ার লিখে দাও, তুমি আমার কথা কি বুঝছো কিনা। তাহলে আমি আবার এখানে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত লিখব, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, এখানে কিন্তু আমি তোমাদেরকে শুরুতে বলে নিয়েছি তুমি কিন্তু দুইটাই করতে পারবা। তাহলে এখানে কর বাদ নিট মুনাফা, আর হচ্ছে কি বিনিয়োজিত মূলধন, ইন্টু হচ্ছে 100। আমি কিন্তু বলছি আগেই, তো খেয়াল করো। এখন আমাদের কর বাদ নিট মুনাফা কি, এখান থেকে আমরা বাদ দেব কর। তাহলে 3,28,000 ইন্টু হচ্ছে 25%। আমি কিন্তু আগেই বলে দিছি তোমাদের এক এক বই এক একটা সমাধান করবে। অনেক বই দেখবা এই সূত্র দিয়ে সমাধান করছে, আর অনেক বই দেখবা ওই সূত্র দিয়ে করছে। তাহলে এখানে 25% করলে 82,000 টাকা আসে, ঠিক আছে? তো 82,000 টাকা আমরা বাদ দিলে কত হয় দেখো, 3,28,000 মাইনাস হচ্ছে 82,000। তাহলে এখন হচ্ছে 2 লক্ষ, আমাদের উত্তর হচ্ছে 2,46,000 টাকা। তো 2,46,000 টাকা। এখন দেখো এখানে কর বাদ নিট মুনাফা আমরা বসাবো 2,46,000 টাকা। আমি কিন্তু তোমাদের বারবারে বলতেছি যদি বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত চাই তোমরা দুইটাই বের করে দিবা, ঠিক আছে? আমি কিন্তু বুঝাইতে এসেছিলাম, তোমার জন্য আমি করাই দিতেছি, ঠিক আছে? আচ্ছা এখানে কি বলছে, বিনিয়োজিত মূলধনের, ভাই বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত তো আমি করি না, আমি বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত বোঝাইতেছি, ভালো করে লক্ষ্য করো। তো এখন বিনিয়োজিত মূলধন হচ্ছে 7,72,000, 7,72,000। তাহলে এখানে দেখো 2,46,000, 2,46,000 ভাগ হইতেছে 7,72,000 ইন্টু 100। তাহলে কত দেখো 31.87%। তাহলে ইন্টু হচ্ছে 100, এখানে কত আসতেছে 31.87%। ভালো করে খেয়াল করো, আমি তোমাদেরকে কিন্তু ক্লিয়ার করে বলে দিছি। যখন সবাই খেয়াল করো, হ্যাঁ ভাইয়া বুঝছি তো, তাহলে উত্তর মিলে নাই কেন?
আচ্ছা সবাই একটু ভালো করে লক্ষ্য করো, আমি কিন্তু বলে দিতেছি, ভালো করে বুঝো। শোনো, বিনিয়োজিত মূলধনের আয়নুপাত যখন বলবে, দেখো আমি একটু মার্ক করে দিচ্ছি, এই যে দেখো বিনিয়োজিত মূলধনের যখন আয়নুপাত বলবে, হ্যাঁ, তখন আমরা একবার এই সূত্রটা ইউজ করতে হবে, ঠিক আছে। আবার যদি কর থাকে তাহলে আমরা আবার করের জন্য এই সূত্রটা ইউজ করব, ঠিক আছে। এখন কেন তুমি ইউজ করবা, কারণ বিনিয়োজিত মূলধনের আয়নুপাত বললে তুমি দুইটা সূত্র ইউজ করে মান লিখে দিবা, সেটা হচ্ছে তোমাদের একদম স্যাটিসফাই থাকবা যে তোমরা ভালো একটা নাম্বার পাইবা। কারণ কি, এই বিনিয়োজিত মূলধনের আয়নুপাত বললে এক একটা গাইডে এক একটা আনসার দেয়, কোনো গাইডে এটা আনসার দেয়, কোনো গাইডে এটা আনসার দেয়। কথা কি বুঝছো? যেমন দেখো তোমরা পাঞ্জিরি গাইডে দেখবা এটা আনসার দেওয়া আছে, বা অন্য কোনো গাইডে দেখবা এটা আনসার দেওয়া আছে। এখন কথা হলো তুমি কোনটা করবা, এটা একটা সমস্যা না? তো মনে রাখবা, বিনিয়োজিত মূলধনের আয়নুপাত বললে তোমরা কর পূর্বও বের করে দিবা, কর পরবর্তীও বের করে দিবা, যাতে কোনো ধরনের সমস্যা না হয়। আশা করি এখন সবাই বুঝতে পেরেছো। সবাই একটু আমি তাই হয়তো আমি কিন্তু এটা আগেই বলছি যে দুইভাবে করতে হবে, আমি আগেই বলছি, তুমি আমার লাইভের শুরুতে দেখে আসো, আমি কিন্তু এটা আগেই বলে দিছি যে এটাও করতে হবে। কথা কি বুঝছো? তোমার উত্তর এটা হয়েছে, অনেকজনের বই দেখবা এটা উত্তর দেওয়া রাখছে, ঠিক আছে। তোমরা নিজেরাই অনেকগুলা বই ঘাটাঘাটি করো, বুঝতে পারবে, অনেকগুলা বই নিজেরা ঘাটাঘাটি করো, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। ওকে, আশা করি সবার এখন উত্তর ক্লিয়ার হয়েছে। আরেক কে জানি বললা, স্যার বোঝানোটা ভালো হচ্ছে মনে হয়, আর একটু ভালো করে বোঝান। স্যার বোঝানোটা ভালো হচ্ছে না মনে হয়। আচ্ছা আমি বুঝিয়ে দিলাম ভাইয়া, খেয়াল করো একটু। এখন আরেকজনে বলতেছে যে এখানে বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত, বা বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত আমি এখন বেরই করি নাই, আমরা বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাতটা এখন মাত্র বের করব। সবাই একটু ক্লিয়ার হয়ে যাও, সবাই একটু ক্লিয়ার হয়ে যাও। আচ্ছা এটা টাকাটা কেমনে পাইছেন? আচ্ছা সবাই লক্ষ্য করো, বিনিয়োজিত মূলধনের আয়নুপাত যদি বলে, ভাই সবাই কথাটা খেয়াল করো, আগে লক্ষ্য করো, বিনিয়োজিত মূলধনের আয়নুপাত যদি বলে, কিছু গাইডে অথবা কিছু সমাধান দেখবা শুধু কর পরবর্তী নিট মুনাফা দেওয়া আছে, মানে পূর্ববর্তী আর হচ্ছে বিনিয়োজিত মূলধন ইন্টু 100, এটা দিয়ে তারা উত্তর করে দিবে। আবার কিছু গাইডে দেখবা বিনিয়োজিত মূলধন আয়নুপাতের সূত্রতে দেখবা লেখা আছে কর বাদ নিট মুনাফা বিনিয়োজিত মূলধন ইন্টু 100, ঠিক আছে। তো মূল কথা হচ্ছে কি, কর থাকলে কর বাদ দিয়ে এটাই করা সবচেয়ে ভালো। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যখন বিনিয়োজিত মূলধন চাইবে, তুমি যদি দুইটাই বের করে দিতে পারো, তো দুইটাই বিনিয়োজিত মূলধন আয়নুপাত বের করে দিবা, স্যার এটা দেখা মাত্রই বুঝতে পারবে তুমি করের আগেরটা বের করে দিছো, করের পরেরটা বের করে দিছো। এখন এখানে বলতেছো যে কর বাদ নিট মুনাফাটা কীভাবে বের করলো। দেখো ভাই, এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের কর পূর্ববর্তী নিট মুনাফা, এটা হচ্ছে আমাদের কর পূর্ববর্তী নিট মুনাফা। এখান থেকে আমরা ৮২,০০০ টাকা, এখানে 25% আমাদের কর ছিল, এই 25% আমরা বাদ দেওয়ার পরে আমাদের এই যে 2,46,০০০ টাকাটা আইছে, এটাকে বলা হয় কর পরবর্তী নিট মুনাফা। তো আমরা কর পরবর্তী নিট মুনাফা কেন বের করলাম, কারণ আমরা বিনিয়োজিত মূলধন আয়নুপাতে কর বাদ নিট মুনাফা বিনিয়োজিত মূলধন দিয়ে আমরা একটা সূত্র বের করেছি, সেই জন্য আমরা এটা বের করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই একটু ক্লিয়ার লিখে দাও, সবাই একটু ক্লিয়ার লিখে দাও, সবাই একটু ক্লিয়ার লিখে দাও, তাহলে কিন্তু আমি মুছে দিব। এখন হচ্ছে আমাদের কি করব, এখন হচ্ছে আমরা এখানে বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত বলছে, তো বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাতটা আমরা বের করব। সবাই একটু ক্লিয়ার লিখে দাও, সবাই একটু ক্লিয়ার লিখে দাও, আমরা বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাতটা বের করব, ঠিক আছে। বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাতটা বের করব, সবাই একটু ক্লিয়ার লিখে দাও, সবাই একটু ক্লিয়ার লিখে দাও, সবাই যদি বুঝতে পারো একটু ক্লিয়ার লিখে দাও, সবাই বুঝতে পারলে একটু ক্লিয়ার লিখে দাও। আমি তো তোমাদের সন্দেহ দূর করার জন্য আমি তোমাদেরকে এটা বুঝাইলাম, দুইভাবে করে দিতে বলছিলাম, ঠিক আছে, কারণ কোনো গাইডে কোনোভাবে করবে। এখন তুমি মনে করো বুঝতে পারছো যে না স্যারে বলছে এটা দুইটাই করে দিব, ঠিক আছে, আমরা দুইটাই করে দিব, করের আগেরটাও করে দিব, করের পরেরটাও করে দিব, তাতে আমাদের কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ আমরা 4-এ 4 মার্ক পেয়ে যাবো, ঠিক আছে। কারণ বোর্ড পরীক্ষায় কিন্তু কোনো গাইড ফলো করবে না, তুমি লিখে দিবা যে বিনিয়োজিত মূলধনের আগে করার আগে আর হচ্ছে করার পরে। ওকে, সবাই বুঝতে পেরেছো। 2,46,000 টাকা কীভাবে হয়েছে ফাহমিদা, ভালো করে খেয়াল করো। 2,46,000 টাকা হচ্ছে আমার শীটটা তুমি দেখলে বুঝতে পারো, এখানে কিন্তু কর বাদ নিট মুনাফা বের করতে হলে আমাদের যে নিট মুনাফাটা বের হয়েছে না, এখান থেকে আমরা কর বাদ দিব। তো নিট মুনাফা বের হয়েছে হলো আমাদের 3 লক্ষ কত জানি 28,000 নাকি, আচ্ছা 3,28,000 টাকা আমাদের নিট মুনাফা বের হয়েছে। তো 3,28,000 টাকা যদি নিট মুনাফা বের হয়, এখান থেকে আমরা 25% কর বাদ দিলে আমাদের কর বাদ নিট মুনাফা বের হচ্ছে, তুমি যত টাকা বলছো, কত জানি বললাম, 2,46,000 টাকা আমাদের হবে। দেখো ফাহমিদা ভালো করে বুঝতে পারছো কিনা এখন? ওকে, তাহলে আমাদের কিন্তু
এত বুঝাই, তারপরে পোলাপানগুলো বুঝে না। তোমরা এই 2 বছর কি পড়ালেখা করছো, এগুলো আমাদের পোলাপানে ফার্স্ট ইয়ারই পারে। তাহলে বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত, তাহলে আমরা এখন কি করবো, বিনিয়োজিত গড় কিন্তু আমরা 2 নম্বরটা করতেছি এখন, দেখছো বিনিয়োজিত মূলধনের আল্লাহ কতক্ষণ পারে গেছে, বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত ভাই, বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে নির্বিক্রয় নিচে হচ্ছে বিনিয়োজিত মূলধন হবে। সূত্রটা একটু দেখে নিচ্ছি ক্লিয়ার হওয়ার জন্য। আচ্ছা, বিনিয়োজিত মূলধন, হ্যাঁ নির্বিক্রয় নিচে হচ্ছে মোট মূলধন, তাহলে বিনিয়োজিত মূলধনের আবর্তন হচ্ছে নির্বিক্রয় আর হচ্ছে বিনিয়োজিত মূলধন, তো নির্বিক্রয় আর হচ্ছে বিনিয়োজিত মূলধন, এটা হচ্ছে আমাদের বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত। তো এখন আমাদের নির্বিক্রয় কত ছিল, 9 লাখ টাকা ছিল, আর বিনিয়োজিত মূলধন আমি যতটুকু মনে আছে 7,72,000 টাকা। এটাই কিন্তু আমাদের আবর্তনে কিন্তু কখনোই পার্সেন্ট হয় না, ঠিক আছে, আবর্তন কিন্তু পার্সেন্ট হবে না, এই যে আবর্তন লেখা থাকলে কিন্তু পার্সেন্ট দিবা না, ঠিক আছে। তাহলে 9 লাখ ভাগ হচ্ছে 7,72,000, তাহলে এখন হচ্ছে আমাদের 11.16, তার মানে হচ্ছে 1.17 বার হবে, তো 1.17 এখানে বার লিখে দিবা, কারণ আবর্তন লেখা থাকলে বার লিখতে হয়, ঠিক আছে, আবর্তন লেখা থাকলে বার লিখতে হয়। তো আমি তোমাদেরকে লাস্ট একটা ফিনিশিং দিলাম। আচ্ছা, প্রিন্স অমিদাস, আচ্ছা সায়েন্সের আমি ভুল তো হবেই, ওকে, আসলে তোমরা মাইন্ড করো না, মানে এটা তোমাদের গুরুত্বহীনতার কারণে বললাম, কারণ এখন হচ্ছে তোমরা কিছুদিন পরে পরীক্ষা দিবা, এখনও যদি তোমাদের তোমরা হিউজ পরিমাণ সময় পাইছো, আমি যতটুকু মনে করি তোমাদের প্রায় 2 বছরের মতো হয়েছে, আর বেশি সময় পাইছো। এখন যদি তোমাদের কোনো অধ্যায় দুর্বলতা থাকে, এটা অবশ্যই তোমাদের অলসতামির কারণে, আর সেই জন্য আমি তোমাকে 2টা কথা বলবো, এটা নিয়ে যদি তুমি মাইন্ড করো, এটা হচ্ছে আরেকটা তোমার দুর্বলতা, এটা হচ্ছে আরেকটা তোমার মনে করো, এটা হচ্ছে যদি মাইন্ড করো তাহলে এটা আমি মনে করবো যে তোমার এটা আরেকটা বড় ধরনের দুর্বলতা। কথা কি বুঝছো? আমি তোমাকে 2টা কথা বলবো, তুমি 2টা জিনিস বুঝবা না, আমি 2টা কথা বলবো, 2টা কথা শিখিয়ে দিব, এটা হচ্ছে একটা টিচারের বৈশিষ্ট্য, ঠিক আছে, একদম আদর করে সব শেখাতে এরকম না। আচ্ছা, আমরা পারি না তো স্যার, তাই বুঝাই দেন স্যার। আচ্ছা, প্রিন্স অমি দাস, ঠিক আছে, তুমি আমার সাথে পার্সোনালি SMS করো, তোমার আমি একটু ভালো করে বুঝাই দেবো না। তাহলে আমাদের কিন্তু আজকে বরিশাল বোর্ড 2018 সালে যে আমরা ম্যাথটা করলাম, সেটা হচ্ছে কিন্তু আমাদের একবারে পুরোপুরি কমপ্লিট। আমি আবারও বলে দেই, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত যখন বলবে, হ্যাঁ, যদি অঙ্কে কর থাকে, তুমি করের আগেও একবার বের করবা, করের পরেও একবার বের করবা। তো করের আগেরটা কি, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত সমান কর পূর্ববর্তী নিট মুনাফা নিচে বিনিয়োজিত মূলধন ইন্টু 100, এটা একবার বের করবা, আবার লিখবা যে করের পরে, ঠিক আছে, লিখবা বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত কর পরবর্তী নিট মুনাফা নিচে বিনিয়োজিত মূলধন ইন্টু 100। কারণ কি, কারণ এই 2টাই তুমি করে দিবা, একবার করের আগে করে দিবা, একবার করের পরে করে দিবা। কারণ বাংলাদেশে বিভিন্ন গাইডে করের আগেরটা করে, আবার কোনো গাইডে করের পরেরটা করে, সেই জন্য কিন্তু তোমাদের সমস্যা হয়ে যেতে পারে, কথা বুঝছো, সেই জন্য তুমি 2টাই করে দিবা। আর আমি আরেকটা কথা বলি, যদি অঙ্কে কর থাকে তাহলে কর বাদটা বেশি গুরুত্বপূর্ণ পাবে। যদি শুধু একটা করতে চাও তো কর থাকলে কর বাদটা করবা, আর যদি কর না থাকে তাহলে কর পরবর্তীটা করবা। কথা কি বুঝছো? একবার সবাই সব কিছু বুঝে থাকলে একটু ক্লিয়ার লিখে দাও। সবাই একটু ক্লিয়ার লিখে দাও, তাহলে কিন্তু আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। আমরা হচ্ছে তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব। আল্লাহ, আমি তো জানি নাই। আচ্ছা, তো তোমাদেরকে আমি একটু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, মেসেঞ্জারে জানি তোমরা কী বলছো। আচ্ছা, তোমাকে আমি একটু হোমওয়ার্ক দিয়ে দিতেছি, সবাই একটু HW লেখো, এটা করে সাবমিট করে দিবা। সবাই একটু HW লেখো, তোমাদের হচ্ছে 2022, আমি বাকিগুলো হচ্ছে তোমাদের দিয়ে দিচ্ছি। 2022 হচ্ছে, সবাই একটু HWটা করো। তোমরা হচ্ছে ঢাকা বোর্ডের করবো হচ্ছে 2017, আর আমরা গত ক্লাসে কী করছিলাম, হ্যাঁ, ঢাকা বোর্ড 2017 আর হচ্ছে 2016 করবা, ঠিক আছে, ঢাকা বোর্ড 2017 আর হচ্ছে 2016। সবাই একটু ঢাকা বোর্ড 2016 আর হচ্ছে 17টা করে নিয়ে আসবা।
করে অবশ্যই আমার গ্রুপে জমা দিয়ে দিবা। আচ্ছা, করে অবশ্যই গ্রুপে জমা দিয়ে দিবা। আর সবাই একটু ক্লিয়ার লিখে দাও, সবাই কি সম্পূর্ণ সব কিছু বুঝতে পারছি না, একটু ক্লিয়ার লিখে দাও। স্যার ক্লিয়ার স্যার, খুব ভালোভাবে বুঝলাম, থ্যাংক ইউ পূজা চক্রবর্তী। আসলে আর যারা আজকের ক্লাসটা, আজকে যারা প্রথম ক্লাস, আমাদের এর আগে আরও একটা ইউটিউব চ্যানেলে একটা ক্লাস আছে, সেই ক্লাসটা একটু দেখে নিও, ইনশাল্লাহ সব ভালো করে বুঝতে পারবে। হ্যাঁ, আর তোমরা কিন্তু মাইন্ড করো না, আমি একটু হার্ড, আমি আবার একটু স্টুডেন্টকে অনেক চাপে রাখি, কারণ আসলে চাপ না দিলে কিন্তু পড়াশোনা হয় না। তো আমি যে হোমওয়ার্কটা দিছি সেই হোমওয়ার্কটা কিন্তু করে নিবা। আচ্ছা, যে হোমওয়ার্কটা দিছি সেই হোমওয়ার্কটা কিন্তু ভালো করে নিও। আচ্ছা ভাইয়া, কী জানি বললা, ঢাকা বোর্ড 17-তে প্রবলেম ছিল। আচ্ছা, ঢাকা বোর্ড 17 তোমরা করে নিও। ঢাকা বোর্ড, আচ্ছা ঢাকা বোর্ড 17 যদি সমস্যা হয়, তোমরা সমস্যা নিয়ে হোমওয়ার্ক করো। ঢাকা বোর্ড 17 যদি সমস্যা বেশি হয়, আমি নেক্সট ক্লাসে ঢাকা বোর্ড 17 নিয়ে লাইভ করব, টেনশন নিও না। আজকে যেভাবে করাইছি তোমরা এটা সবাই করার চেষ্টা করো। সবাই একটু ক্লিয়ার লিখে দাও, একটু আল্লাহ হাফেজ বলে দাও, আমি ক্লাসটা শেষ করে দিব। সবাই একটু ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, সবাই একটু ক্লিয়ার লিখে দাও, সবাই একটু ক্লিয়ার লিখে দাও। আচ্ছা আচ্ছা, ঢাকা বোর্ড সমস্যা নেই, 17 সমস্যা হলে কোনো প্রবলেম নেই, সবাই একটু ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, ওকে ওকে, তাহলে আজকের জন্য এতটুকুই থাকলো। তোমরা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে তোমাদের যে বোর্ডগুলোর সমস্যা আছে সেই বোর্ডগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, সেই বোর্ডগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী